হচ্ছে, আপনাকে নিয়ে ঝামেলা হচ্ছে, তখন আপনি তারা ব্লক করে দেবেন। তার সাথে আর মিশবেন না আর কেন? আর ওখানে আর কোনো কথাই নাই। এরপর থেকে ওনার সাথে আমার কোনো যোগাযোগও নাই। উনি যখন তাহলে বিয়ে আমাকে করলেন কেমনে? শোনেন, আমি মাঝখানে যাইতেছি। মাঝখানে যাইতে হবে না। আমি কিন্তু এইটা বলেন, যখন আপনি জানলেন আপনার কারণে আরেকটা হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে ঝামেলা হচ্ছে, তখন তো আমি জীবনেও তার সাথে মিশবো না। আমি তো তার সাথে কোনো কথাবার্তা কোনো কিন্তু এখন কিছুই সে নাই। আপনার হাসব্যান্ড। ওরা হ্যাঁ। হাসব্যান্ড ওয়াইফ যখন ঝগড়া হয়েছে, আপনার তারপরে সাথে আমি কথা এটা হইলো কেমনে? বিষয়টা কথা কখন হইলো? কতদিন পরে? নিম্নপক্ষে ৪ মাস ৪.৫ মাস ৪ পরে মাস পরে আপনার ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি চিনি না। আমি তখন বাড়িতে গেছি। আমি পাসপোর্ট বানাবো, আমি ঢাকায় হইলো যাবো। নানার নাটক হয়ে ১ দিন ২ দিন ফোন দিল, আপনি ধরলেন না। তারপরে কি হইলো? পরে দেখি বিষয়টা আমার পুরো ফ্যামিলি ছড়ায় যেতেছে। কিভাবে সরাইলো? মানে আমি ওর সাথে সম্পর্ক করি, ওর আপনার বউটা, ফ্যামিলিতে কিভাবে যাবে? আপনার নম্বরই তো পাইলো ৪ মাস পরে। আমার পুরো ফ্যামিলি তো ওইখানেই থাকে। আর তখন আপনার ভাই ব্রাদারদের কেন আপনি বলেন এসব নির্যাতনের কথা? এইসব নির্যাতন কথা ওরা তো আমার খবরই রাখতেছে না। এসব ওরা নির্যাতন যারা কথা। খবরই রাখতেছে না, তাদের কাছে গিয়ে যখন এই কথাটা জানাজানি হচ্ছে যে আপনার কারণে আরেকটা পরিবারে ঝামেলা হচ্ছে, তখন তাদের ব্যাপারটা অনেক জরুরি হয়ে গেল আপনার কাছে। কি নাম আপনার? আমার নাম শাহিদা, মোসাম্মদ শাহিদা বেগম। সাথে থাকেন কোথায়? আমি দেশের বাড়ি হচ্ছে রংপুর। হুম। আমি থাকি এখানে ঢাকা মহাখালী। হয়েছেটা কি আপনার সাথে বলেন? এখনকার অবস্থা আছি, দুনিয়ায় আছি। এখনো মনে করেন যে স্বাভাবিক জীবনে যে আছি তা না, এখনো কষ্টে আছি। মানে আগে থেকে একটু হালকা আর কি স্বাভাবিক আসছে। মূলত আমার ছেলেটাকে নিয়ে কথা, যে ছেলেটাকে নিয়ে আমার বিয়ে কিন্তু ২টা হয়েছে। হুম। তো আমার আগের হাজবেন্ডের ঘরে একটা বাচ্চা আছে। বাচ্চাটাকে আমি যখন পেটে রাখছি, তখন ওর বাবা বলছিল যে যদি মেয়ে হয় তাহলে রাখবে না আমাকে, আর যদি ছেলে হয় তাহলে আমাকে রাখবে। তো আমার বিয়েটাও, ওটাও কিন্তু স্বাভাবিক ছিল না। আপনার মহাখালী কোরাল বস্তি নাম শুনছেন? হুম। আমি ওখানে গার্মেন্টসে চাকরি করতাম। তো আমাকে ঢাকায় নিয়ে আসছে প্রথম শুরুতে আমার ছোট খালা। হুম। আমি ঢাকা শহর চিনতাম না। তো তখন আমার বয়স ছিল ৭-৮ বছর, ওরকম টাইমে নিয়ে আসছে। তো ওনার একটা ছোট বাচ্চা ছিল। তো আমিও তো ছোট। তো ওই বাচ্চাটা আমার দেখাশোনা করতাম। দেখাশোনা করার পরে ওখান থেকে আরকি আমার জীবন, ঢাকা শহরে আরকি জীবনের লাইফটা শুরু হইলো। এর আগে আমি ছোটবেলায় কাজ করতাম বাসাবাড়িতে। হুম। রংপুর নিয়ে আসছিল একটা মেয়ে। হুম। নিয়ে আসার পরে ও বিক্রি করে দিছিল আমারে। আপনাকে হ্যাঁ, বিক্রি করে কত বছর দিছিল। বয়সে? তখন ৭ বছর, ৭ বছর বয়সে ৭ আপনাকে বছরে বিক্রি করে বিক্রি দিছে? করে দিছে। বিক্রি করছে ওই যে বাসাবাড়িতে কাজে যে দেয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই বাসাবাড়ির কাজে দিচ্ছে। ও মাই গড! কাজে দেওয়ার পরে ওখানে ওই যে বাসাবাড়িতে যে দেখা যায় যে আপনার কাজ করায়, ওখান থেকে টাকা পায়। বড় দেখেন কাজের লোক দিয়ে টাকা নেয়। ৩,০০০ টাকা ওই টাইমে তুইলা নিছিল। তখন আমার বয়স ৭ বছর। আর এখন আমার বয়স চলতেছে ২৬ বছর। হুম। তো আমি অতটা ঢাকা শহরে কিছু বুঝতাম না। হুম। তো আমি আমার নানার পাগল ছিলাম সবচেয়ে বেশি। আমার নানা ভাই আমাকে অনেক বড় করছে। এখন আমার নানা ভাই মারা গেছে। আমি আমার নানা ভাইয়ের পাগল ছিলাম। এখনো মৃত্যু হইছে। আমি আবার বাহিরে গেছিলাম এর ভিতরে, সৌদিতে গেছিলাম। তো ওইটা আমি বিক্রি করে দেওয়ার পরে আমি আমার নানা ভাইয়ের জন্য কান্নাকাটি করতেছি। উনি বলতেছে, "তুই তো তোর বাবা-মাকে দেখতে চাস, তোর বাবা-মার সংসার দেখতে চাস?" তো আমার ছোটবেলা থেকে একটা আশা ছিল। আমার মা আবার পাগল ছিল। হুম। বুঝছেন? আমার চাচারা পাগল বানাইছিল। তো পাগল বানানোর পরে ৩ বছর পাগল ছিল। তখন আমি পেটে থেকে যেদিন হইছি তার পরের দিনই ঘটনাটা ঘটছে। তো হুম। আমি আমার মায়ের বুকের দুধ যে খাবো, আমার ওই ছিল না। ইস! পরে আমি কি করব? ওই ছোট থেকে আমার নানার কাছে বড় হওয়া, নানা-নানির কাছে বড় হওয়া। তো যখন ৭ বছর বয়স হলো, ৭ বছর বয়সের থেকে আমার জীবনের লাইফ কষ্টে শুরু হওয়া। তো হুম। এর আগে আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু পঙ্গু ছিলাম। আমার হাত পা নোলা ছিল। তাইলে সোজা হলেন কেমনে? তো শুনেন, এখানেও একটা ম্যাজিক আছে। তো আপনি আমি, তো ঠিক হেঁটে ঢুকলেন রুমের মধ্যে দেখলাম। তাহলে আপনি নোলা ছিলেন কেমনে? হ্যাঁ, হাত পা আমার পুরা, এটাই মানে আমার আমার যে এখনো যে আগের দৃশ্যগুলো দেখে অনেকে অবাক হয়ে যায়। তো যখন আমি এই অবস্থা ছিলাম, আমি হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতাম না। তারপরে আমি পা দিয়ে হাইটে কোনো কিছু করতে পারতাম না। তো তখন আমার বয়স ছিল ১ থেকে ১.৫ বছর। ১ থেকে ১.৫ বছরের ভিতরে আমার এই অবস্থা। তারপরে যখন আমার ৭-৮ বছর হইছে, তখন আমি সুস্থ হইছি। তো এটার ভিতরেও আমার ছোট মামার একটু অবদান আছে।
আমি যখন হাঁটতে পারতাম না, উনি আবার কি করতো, মানে আমার বাবা ছিল, আমার বাবা মাঝখানে ছিল না 10 বছর। যশোর যে ছিল, যশোর কোন জায়গায় ছিল তা জানি না, শুধু আমার দাদি জানতো। হুম। এই কথাটা শুধু আমার দাদি জানতো, কিন্তু আমাদের পুরো মানে গ্রামের মানুষ, মানে আত্মীয় স্বজন সবাই জানতো যে উনি মারা গেছে, এটা জানতো। তো আমাদেরকে ইতিম বলেই সবাই ব্যবহার করতো। আমরা 3 ভাই বোন ছিলাম আগে। তো 2 ভাই ছিল আর আমি ছিলাম। তো আমার ভাই একটা বড়, 2টা বড় ছিল, আমি ছোট ছিলাম। তো আমার লাইফটা, আমি জানি না যে আসলে কি আমি কি কোনো পাপ করে জন্ম নিয়েছিলাম, যে আমার জীবনে এত বড় একটা ঘটনা একটার পর একটা, একটার পর একটা আছে, এখনো পর্যন্ত আছে। তো ওই টাইমে আমি আবার করলাম কি, এই আমার ছোট মামা কি করছে, বড় একটা গর্ত খুঁড়ছে। গর্ত খুঁড়ে ওইখানে একটা বাঁশ গাড়ছে মাঝখানে। ওই বাঁশ গাছতে পরে আমার নানি, আমার মা তখন ইটের ভাটায় কাজ করে। আপনারা জানেনই, গ্রামের বাড়িতে ইটের ভাটা আগে জি। বেশি চলতো। জি। তো ইটের ভাটায় কাজ করতো। তো ওই আমাকে ফেলাই থেকে যেত। দেখে গেছে আমাকে ফেলাই থেকে গেলে আমি দেখে গেছে কোথায় থাকবো, কোথায় কানতে কানতে আমি পিছে পিছে যাইতাম। হাঙ্গুর পাড়ে যতটুকু আর কি যাওয়া যায়। তো আমি যাইতাম। ওই মামা রাগ করে কি করতো, দেখতো রাস্তাঘাটে পড়ে রয়েছি বা কোনো জায়গায় পড়ে রয়েছি। তো ওখান থেকে তুলে নিয়ে আসছে, আমাকে তুলে নিয়ে এসে ওই গর্তের ভিতরে সারাদিন রাখছে। ও মাই গড। সারাদিন রাখছে, আমি ওই সারাদিন কান্দা কাটা, খাওয়া দাওয়া অনেক বন্ধ, খাওয়া দাওয়া কেউ দিত না। ও মাই গড। তো আমি ওই গর্তের ভিতরে সারাদিন কান্দা কাটা ওখানেই ঘুমাই যেতাম। ইস। আর তো বৃষ্টি আসলে, ঝড় আসলে? ঝড় বৃষ্টি যা আসুক ওখানেই, আমি ওখানেই থাকতাম। তো এরকম করে বড় হলাম। তো এর ভিতরে আমার হাত পা তো চালাইতে পারি না, আমি পঙ্গু। ওখানে তো আমার আর কিছু করার নাই। তো সোজা আর হয় না। 8 বছরের 8 বছরের কাছাকাছি আর কি গেছে। 6 বছর যে 7 বছরে পড়ছে যখন, তখনই যায় আমি একটু একটু করে মানে সবকিছু ধরতে পারতেছি, মানে ওই বাসটা ধরে যে আমি খাড়া হইতাম, ওটার থেকে আমার এনার্জি একটু একটু করে আসতেছে। কারণ আমি বুকের দুধটা পাইনি ওখানে। ইস। আমার মায়ের বুকের যে একটা দুধ, আমার মা 3 বছর আহ, পাগল বানায় ছিল আমার চাচা, সম্পত্তি নিয়ে, টাকা পয়সা নিয়ে। মানে আমার মা, ওষুধ খাওয়াই পাগল বানাইছিল? হ্যাঁ, মানে ওই যে গ্রামের ভাষায় বলে কবিরাজ ডাক্তার, এগুলা দিয়ে হুম হুম। আমার মায়ের শাড়ির আঁচড়, কপালে চুল, এগুলো তারপরে আমি বিশ্বাস হাতের করি না, হয়তো কোনো ওষুধ খাওয়াইছিল, হ্যাঁ হ্যাঁ। কোনো জিনিস খাওয়াইছে, যাই হোক। ওগুলা বলে নিয়ে আমি আর কি গ্রামে আর কি যা শুনি তাই। তো তারপরে 3 বছর, 3.5 বছর পাগল ছিল। তারপরে আমার নানা ভাই আবার পুরা একবারে উলঙ্গ অবস্থায় বেড়াইতো, হুম মানে শরীরে কোনো কাপড় চোপড় রাখতো না। এই এখানে আছে, আপনি যদি একটু চোখের আড়াল হয়েছেন উনি পলাইছে। হুম যে মানে বিভিন্ন জায়গায় জায়গায় গেছে, যে দেখা গেছে পুকুর পাড়ে রাত, মনে করেন 3টা 4টা বাজে গেছে, উনি পুকুর পাড়ে লাভ করতেছে। হুম। তা একটা সুস্থ মানুষ তো আর কখনো এভাবে রাত কাটাবে না। তো যাওয়ার পরে এরকম করে আমার মা অসুস্থ হলো, আমি 7-8 বছর বয়স, একটু স্বাভাবিক হয়ে উঠলাম। তো তখন থেকে দেখলাম আমার মা অনেক কষ্ট করতেছে আমার জন্য, আমরা 3 ভাই বোনের জন্য অনেক কষ্ট করতেছে। তো আমার মার হাতে একটা জিনিস আছে, সোনামের একটা, যে আমার মা আপনি 10টা টাকা দিবেন, এই টাকাটা কিভাবে মানে বাড়াবে, তার মাথার ভিতরে এই টেকনিক্যালটা ছিল। তো ওই টাইমে মানে আমার একটা পাড়া প্রতিবেশী ভাবি লাগে। আমি যে ওই ভাবিরে বললাম, কি ভাবি, আমার মার তো এত কষ্ট, তো আমি যদি, কেউ যদি আমাকে কাজে নিত, আমি কাজ করতাম, কাজ করে আমার মার পাশে দাঁড়াইতাম। কতই তো এতটুকু একটা মেয়ে তোকে তো কোনো জায়গায় নিবে না, আমি তো বাসা বাড়ির কাজে দিই। বাসা বাড়ির জিনিসটা কি আমি আগে বুঝতাম না। আমি বাসা বাড়ি কি, ওই ওখানে কাজ কাম করে, এই ধরনের কিছু। পরে আমি বললাম, আমাকে নিয়ে যাবেন? কই হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু তুই কাউকে, ফ্যামিলির ভিতরে কাউকে বলতে পারবি না। তো পরে যায় আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে, বলবো না। এখান থেকে কত দূর? তা তুই তোর বাবা মাকে দেখতে পারবি, সমস্যা নেই। তো রংপুর মেন শহরে, আমরা তো গ্রামে থাকি, তো মেন শহরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে যে বাসাটাতে দিছে, উনি 1,000, 3,000 টাকা, তখনকার কালে 3,000 টাকা নিয়ে চলে গেছে আমাকে দিয়ে। তা আমি আমার বাবা মাকে দেখার জন্য কান্নাকাটি করি,
তো আমার বাবা তো ওই টাইমে ছিল না। আমার বাবা ওই যে বললাম 10 বছর আমাকে পেটে রাইখেই চলে গেছে উনি। হুম। ওই মার্ডার কেসের আসামি ছিল উনি, মার্ডারের কাছাকাছি ছিল না, কিন্তু মানুষের শত্রুমি করে 1 নম্বর আসামি দিছিল। আমার বাবা ওই ভয়ে মনে করে যে যশোর পলাই গেছে, কিন্তু যশোর যে গেছে আমার দাদি এটা জানে, কখনো বলে নাই যে তোর বাবা বাইসে আছে। সবাই বলে মৃত হয়েছে। তাহলে ওই মানুষটার কিন্তু ওই টাইমে বলা ছিল, বলা উচিত ছিল। আমার মাকে পছন্দ করতো না, অথচ লাস্ট মুহূর্তে আমার মার হাতের পানি খেয়ে কিন্তু তার মরতে হয়েছে, মার হাতের সেবা নিয়ে তার মরতে হয়েছে। যাই হোক, মৃত মানুষকে আমি কোনো সময় অভিশাপ দিতে চাই না। তো উনি আবার আমাকে পছন্দ করতো না। আমার 2টা ভাই ছিল, আমার ওই 2টা ভাই মাঝে মাঝে আমার দাদিকে নিয়ে যায়, যদি কোনো টাকা পয়সা দিত বা তাকে কোনো কাম কাজ করে দিতে পারতো, এই জন্য উনারা ভালো ছিল, আর আমাকে দেখতে পারতো না। উনি বলতো, সবসময় বলতো কি, এটা আমার ইয়া না, আমার নাতি না, এটা এটা আমার নাতি না, আমার আমার পোলার ঘরের সন্তান না, এটা এটা উনি সবসময় বলতো। তা একদিন আমি স্কুলে আমার আম্মা আবার যাইতে দিত না। আমাদের বাড়িতে প্রচুর কাজ। আমার মা যখন সুস্থ হলো, তখন ওই যে গ্রামের বাড়িতে ধান কাটা, ধান ইয়া করা, এগুলো সমস্ত কাজ আমার একা করতে হইতো। আমি যে কোথাও যাব বা কারোর সাথে কোনো পোলাপানের সাথে খেলবো, আমার মা কখনো এটা সহ্য করতে পারতো না, হুম। কোনো সময় পারতো না। তো বুঝতে যাই হোক, আমি ওখান থেকে ফিরলাম, ফেরার পরে আমি ঢাকা এই রংপুরে গেলাম, আমাকে বিক্রি করে দিল। ওখান থেকে কাজ করি। এখন ওই ম্যাডামটা আবার ভালো ছিল। তো বলল কি, দেখো, তোমার তো দিয়ে গেছে, এখন উনি তো আর আসবে না। তা আমি বলে, আমার আমার নানা ভাইরে আমি দেখবো, একবার আমার নানা ভাইরে দেখবো। তখন বিরাট কান্নাকাটি শুরু করছি, মনে হয় 6 মাস আমার খুব কষ্ট করে রাখছে। তো যখন অনেক কান্নাকাটি শুরু করে দিছি, উনি আবার ওনার হাজবেন্ডকে বললো কি, আচ্ছা, তুমি ঠিকানা বলতে পারবা, তোমার গ্রামের ঠিকানা? তো আমার ওইটুক মনে আছে, আমার গ্রামের ঠিকানাটুকু মনে আছে। আর আশেপাশে যে আমার থানা কোনটা, আমার জেলা কোনটা, আমি ওগুলা কিন্তু বলতে পারি না। হুম। পরে আমি ওখানে ওনাদেরকে বললাম, উনি আবার নেটে সার্চ দিল। তখনকার কালে ওনার বড় লোক তো সব সময় মনে করেন যে ওদের নেট তো আগে থেকেই চালু করা। তো আমাকে জিজ্ঞেস করলো, তা আমি ওই গ্রামের নাম বললাম, পরে উনি নেটে সার্চ দিল, আইসা পড়ছে। তো ওই লোকেশনে উনি আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে গেছে। আমি যে এত কান্নাকাটি, আমি আর আসবো না। কারণ আমি ওখানে আমার বাবা মা, আমার মাকে দেখার জন্যই আমি গেছি। তো আমি ওখান থেকে যদি আমার মাকেই না দেখতে পারি, তাহলে তো ওই লোকটা বললো যে আমি তোমাকে নিয়ে এসে মোটরসাইকেল দিয়ে দেখাবো। আমি গেছি, না, অসম্ভব, আমি থাকবো না, আমি আমার মার কাছে থাকবো, আমার নানার কাছে। আমার নানা ছাড়া আমার ভালো লাগে না। তো আমি ওখানে থাকলাম। উনি মন খারাপ করে পরে আমার বেতন হিসাব করে দিয়ে দিল। তখন মনে হয় 700 টাকা 800 টাকা করে এরকম করে বেতন দিত। তো আমার 6 মাসের বেতন যে কয় টাকা হয়েছে উনি হিসেব করে, আরো বরঞ্চ আমার মার জন্য উনি খুবই ভালো ছিল, ভদ্রলোক, অনেক ভালো ছিল। হ্যাঁ, নাহলে তো ফিরে ফিরে আনতো না, আবার আনতো টাকা না, দেওয়া তো হ্যাঁ, দূরের টাকাও কথা। দিত না। তো পরে যে ওই মহিলাকে ডাক দিল যে, তুমি তাদের বাবা মাকে, আমাকে মাইকে, এর ভিতরে আবার আমাকে মাইকে ডাইকে সবকিছু করা শেষ। আমার মা তো পাগলের মতন, যে আমার মেয়ে একটা। তো আমার মার চিন্তা হয়েছে যে কোনো, আগে কিন্তু ধরে গলা নিয়ে কাটা গেছে আছে, কিনা। গলা কাটা বের হয়। এখনো আছে, এখনো সন্তান হ্যাঁ, নিয়ে যায়। এখনো নিয়ে যায়। তো আমার মা একবারে আশা ছাইড়ে দিছে, 6 মাস আমার নিখোঁজ। তো আমার মা একদম আশা ছাইড়ে দিছে। ছাইড়ে দেওয়ার পরে তখন যে আমি বাড়িতে থাকলাম। তো আমাকে ওই যে সরকারি স্কুলগুলো যেগুলো বলে, সেগুলোতে ভর্তি করাই দিল। দেওয়ার পরে আমার মার নিয়ম হয়েছে, যেদিন এই 300 টাকা করে আগে ওই সরকারি স্কুলে দিত। আমার মার কথা হয়েছে, যেদিন টাকা দিব ওই দিনে যা খালি শুধু হাজিরা দিয়ে আসা দরকার। ওই দিন যে হাজিরা দিয়ে আসবো, তারপরে আর আমি যাইতে পারবো না। আরে বাপরে, কি বাজে। তো পরে যে যেটাই বলে আমার ওইটাই শুনতে হবে। পরে যে আমি ওই দিনই যাই, ওই যেদিন বড় অফিসাররা আসতো দেখতে বাচ্চারা লেখাপড়া করতেছে কিনা, আগের থেকে মানুষের কাছ থেকে জানতে পারতো। তো আমার মা ওই দিন পাঠাই দিত। দেওয়ার পরে আমি ওই দিন ইয়ে করে স্কুল পড়ে আইসা আমার খুব ভালো লাগতো। মানে আমার পড়াশোনার দিকে খুব চাহিদা ছিল, কিন্তু আমি আমার ফ্যামিলির কারণে করতে পারিনি। তো যাই হোক, আমি ওখান থেকে লেখাপড়া করতে পারলাম না। যখন 8 থেকে 8.5 বছর বয়স হয়েছে, তখন আমার এই ছোট খালা আবার, আমার নিয়ে একটা আসলো। ছোট খালা ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় নিয়ে এসে ওনার বাচ্চাকে দেখাশোনার জন্য নিয়ে আসলো। তো আমার মাকে হয়তো কোনো কিছু বুঝাইছে। হুম।
তো আমার মা আসতে দিল। আসতে দেওয়ার পরে আমি ঢাকায় আসলাম। আসার পরে ওই বাচ্চাটাকে দেখি আর ওখানে খেলি। তো আমি যে বাচ্চাটাকে দেখি, ওরা যে একটা আমাকে একটা ভালো কাপড় চোপড় দিবে বা ওই যা যেমন একটু খাওয়াটাই মিলে আমার। তাছাড়া মানে কোনো কাপড় চোপড় না, জীবনে কোনো যে একটা নিজের যে একটা শখ কিছু, একটা চকলেট খাইতে মন চাইছে যে 1 টাকা দিয়ে আমি একটা চকলেট কিনে খাবো, এই সাহস আমার ছিল না। হুম, আমি টাকা চোখেই দেখতাম না, টাকা কি জিনিস আমি মানে চিনতামই না। হুম, ওই এরপরে যে যাই হোক, আমার বিয়ে যখন হলো, আমি যখন 10-12 বছর পরে আমার, তখন ওইরকম স্বাভাবিকও হয়নি। তো আমি গার্মেন্টসে চাকরি নিলাম। আমি দেখতেছি এইভাবে আমার জীবন চলবে না, আমার চাকরি বাকরি করে খাইতে হইব। চাকরি করতেছি, ভালো চাকরি করতেছি। তো আমার যে বাচ্চার বাবা, সে হঠাৎ করে একদিন আইসে, ওই ওর টার্গেটে ছিল নাকি আমি নাকি ওকে গালি দিছিল। তো হুম, আমার ওইটা মনে নাই আমি ওকে কবে গালি দিছি, কি আসে বিষয় আমি জানি না। আমি নাকি বৃষ্টিতে ভিজে আমি ডিউটি যেতে দিচ্ছি, উনি রিক্সা চালায় যাইতেছে। আমি ওই টাইমে আমার শরীরে নাকি পানি আসছে, আমি ওনাকে গালি দিচ্ছি, কুত্তার বাচ্চা করে গালি দিচ্ছি। যাই হোক, আমার ওটা মনে নাই। কিন্তু আমি যতদূর মনে পড়ে আমি এরকম করে কাউকে গালি দেই নাই। তো উনি ওই কথাই বলে। তো আমি একদিন হঠাৎ করে আসছি। আসার পরে আমি মহাখালীতে বস্তিতে তখন আমি বাসা ভাড়া নিচ্ছি। আমরা 5টা মেয়ে মিলে বাসা ভাড়া নিচ্ছি। নেওয়ার পরে ওখানে আমরা থাকি। তা সবাই যার যার মতো করে রান্না করে খায়। আমি এসে বাজার করতেছি। বাজার করার পরে পিছন দিক দিয়ে আমার হাত ধরছে। ওইদিকে লোকজন ফিডিং করে রাখছে। লোকজন ফিডিং করে ক্লাবে তুলে নিয়ে গেছে। ক্লাবে নিয়ে যাওয়ার পরে 10 জন, নিম্নপক্ষে 10-15 জন ছেলে আমার ধরছে। ধরার পরে বলতেছে, যদি এই ছেলেকে তুমি না বিয়ে করো তাহলে তোমার নির্যাতন করা হইব। আমি নির্যাতন জিনিসটা তখনও বুঝতেছি না যে আমাকে নির্যাতন করবে। পরে আমাকে একটা বয়স্ক লোক আসছিল। ওই লোকে বলল কি, যে এরকম এরকম, তাহলে কি করা যায়। আর ওখানে আপনি মনে হয় জানেন কিনা, আগে ওই বস্তি বাড়িটা খুব ভয়ঙ্কর ছিল। মেয়েদেরকে ধর্ষণ করে মাইরা ফেলাইতো, অনেক লাশ পাওয়া যেত ওখান থেকে। আমি চেয়ারম্যান বাড়ি ডিউটি করতাম। তো ওখানে এখন আমার করণীয় কি, ওই মুরব্বী আমার বুঝাইলো, কই মা দেখো, এখন যাদের হাতে পড়ছো, এরা বিয়ে ছাড়া তোমার জীবনের লাইফটা পুরো বরবাদ করে দিব। এমনও আছে তোমার মাইরা ফেলাইতে পারে, এটা কোনো খোঁজ পাত্তা পাইবো না। এবং আমার মা বাবাও জানে না যে আমি কোথায় আছি। তো এখন আমি কি করবো ওই টাইমে? আমার তো মানে, আমি বললাম আঙ্কেল, আমি বেটা, আমার আমার বয়স তখন 12 বছর, আর ছেলের বয়স হয়েছে 30 বছর। তো আমি চিন্তা করলাম যে এখন যদি আমি না বিয়ে করি, একটা সমস্যার ভিতরে পড়বো। বিয়ে করলো ওই যে তখনকার মুন্সি ডাক দিয়ে একটু বিয়ে পড়ায় ওই দিয়ে। তো যাই হোক, বিয়ে পড়ে নিয়ে আসলো আমার বাসার ভিতরে। এইদিকে একটা মেয়েও নাই। বাসায় এসে দেখি যে আমার রুমের ভিতরে যে মেয়েগুলো একটাও নাই, পুরো রুম খালি। যাই হোক, ও ঘুমাই গেল। আমি আবার কি করছি, আমি ওর নাকের ভিতরে হাত দিয়ে দেখতেছি ও ঘুমাইছে কিনা। ও আইসাই শুয়ে পড়ছে, রাত 3টা 4টা বেজে গেছে। আইসা দেখি ও মাতালের মতন ঘুমাই গেছে। পরে ওর নাকের ভিতরে হাত দিতেছি, দেখি ও কি আসলে কি ঘুমাই গেছে। দেখি ও ঘুমাই গেছে। আমি টয়লেটের রাস্তা দিয়ে 3 ফাঁক করে আমি আবার পলাইছি। পলানোর পরে বাড্ডা আছে আপনার, ওখানে আমার এক বান্ধবী থাকতো, আমার সাথে ডিউটি করতে পারছে। আমি যে ওর গলা ধরে কান্না শুরু করছি যে এরকম এরকম, বলে থাক ওখানে আর যাস না, তো আমরা এইদিকে চাকরি নিলাম। আর ওখানে বেতন টেতন সব ফেলাই দিয়ে আসলাম। থেকে আসার পরে ওখানে চাকরি করতেছি। হঠাৎ করে একদিন আমি হালিম খুব পছন্দ করতাম আগে। ওই হালিম খাইতে খাইতে আমি গেছি। ওনারা যে আবার ওই যে আগে বাটন সেট গুলো যে ছবি তুলে রাখছে আমার, তারপরে আবার ওই যে ক্লাব ঘরে যে আমার তুলছিল, ওগুলা যে ছবি তুলে রাখছে, আমি আর ওটা জানতাম না। তখন আমি মোবাইলই ব্যবহার করতাম না, মোবাইলের কোনো কিছুই বুঝতাম না। পরে যায় আমার আবার পিছন দিক দিয়ে হাত ধরে ফেলাইছে। ধরে ফেলানোর পরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি তো কান্নাকাটি, ওখানে তো আমার কেউ বাঁচানোর নাই। আশেপাশে মানুষজনের দেখাইতেছে, কয় যে আমার বউ এটা, রাগ করে চলে আসছে। তো মানুষে বুঝানি তো, যদি বলে এটা আমার বউ, তো ঝগড়াঝাটি হয়েছে এই জন্য মনে হয় যাইতেছে। নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বিশ্বাস করবেন না, একটা মানুষ যে মানুষকে এভাবে নির্যাতন করে, আমি কোনোদিন আমি আসলে আমার দিক দিয়ে হয়েছে দেখে আমি আজকে বুঝতেছি। আমাকে নিয়ে যাওয়ার পরে আমার তখন মেয়ে হয়নি, মোট কথা। ওখানে নিয়ে যাওয়ার পরে আমার দরজা আটকালো, দরজা আটকানোর পরে আমার সাথে অস্বাভাবিক ভাবে নির্যাতন করলো। পরে আমার ব্লাড দিয়ে পুরো এই বিছনা ভরে গেছে।
আমাকে ওই টাইমে মেডিকেলে নিয়ে গেলো, 15 দিন মেডিকেলে রাখলো। 15 দিন মেডিকেলে রাখার পরে আমি ওখানে, আমার বাবা মা নাই, কেউ নেই, আমি কাউকে বিচার দিতে পারিনি। ইস! তো এখনো আমি ওই কষ্টটা ভোগ করি, মাঝে মাঝে আমার ওই ব্যথাটা এখনো উঠে, যখন উঠে আমি তখন সহ্য করতে পারি না। তো যে তারপরে যে আমি আসলাম, আসার পরে ওখান থেকে মেডিকেলে আমাকে, ওখানে যে কি যে খাওয়াইছে আমি নিজেও জানি না। আমি ওর একটা এমন একটা ভক্ত হয়ে গেলাম যে পুলিশের কাছে, পুলিশে এসে আমাকে জিজ্ঞেস করতেছে তোমার কি হয়েছে। আমি কই না কিছু হয়নি, আমরা স্বামী স্ত্রী। মানে আমি ওই টাইমেও বলতেছি না আমার কি করছে, আমি নিজেও জানি না, আমি ভয় এক পাইছেন কথায়। ওদের। ছোট মানুষ, ভয় হ্যাঁ, পাইছেন। আমি কইছি, পুলিশে এসে জিজ্ঞেস করতেছে তোমার এখানে কি হয়েছে, না কিছু হয়নি, আমরা স্বামী স্ত্রী, ব্যাস। আর পুলিশে কোনো, স্বামী স্ত্রী এখানে হয়তো কোনো একটা ইয়ে হচ্ছে। পরে যে আমাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এরকম 6 মাস আমি ওখানে থাকতেছি। পরে যে ওখান থেকে আসলাম, আসার পরে তো তারপরে আমার বিয়ের 6 মাস পরে আমি স্বাভাবিক হলাম। 6 মাস এরকম ওই মেডিকেলের থেকে আসার পরে 6 মাস পরে আমি প্রেগনেন্ট হলাম। 6 মাস পরে প্রেগনেন্ট হলাম। এখন আমি প্রেগনেন্ট কি জিনিস আমি ওটা বুঝতাম না। হুম। তো আমি বমি টমি করি, পরে পাশের রুমে ভাবি একটা ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, পরে উনি নিয়ে গেল একটা ডাক্তারের কাছে, নিয়ে যাওয়ার পরে পরীক্ষা করলো, পরীক্ষা করে বলে যে তোমার বাচ্চা পেটে 3 মাস বাচ্চার ইয়ে। তো এখন আমি যে মুরব্বিটা আমাকে একটু সহযোগিতা করছিল ক্লাব ক্লাব করে, ওনাকে ডাক দিলাম। আমি কই ওনার তো বাড়ি ঘর আমি চিনি না, আমার যে বাচ্চাটা আসছে আমি কার পরিচয় বড় করব, ও যদি আমাকে ফেলাই থুয়ে চলে যায়, ওর তো নিশ্চয়তা নাই। রাইট, বাবার নাম লাগবে তো। বাবার নাম তো লাগবে, বাবা মার নাম লাগবে, তার গ্রাম কোথায় আমি তো এগুলো চিনি না। পরে ওনারা ওই ক্লাব মোড়ে, পরে আমি টাকা দিলাম 500, কয় কি মা তোমার ওখানে 500 টাকা খাওয়াইলে এই কাজটা তোমার আরো ইয়া হবে। তো ওই মুরব্বী আবার করছে কি, যে টাকা দিচ্ছে, 2টা লোক পাঠাইছে ওর সাথে, যে তুমি যে শ্বশুর বাড়ি দেখো, তো আমার মেয়ে হলেও তো তুমি আজকে এই লাঞ্ছনে থাকতো না। আর সঠিক। এখনো পর্যন্ত আমি আমার বাবা মার বাড়িতে যাইতেও পারিনি, এগুলা করো না, আমি কিভাবে যা বাড়িতে বলবো। তো আমি বাড়িতে আর যাইনি। না যাওয়ার পরে পরে ওনারা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ছেলে আর মানে ওর গ্রামে তোলেনি। হুম। ওর গ্রামে না তোলা, ও তুলছে ওর স্বাস্থ্য বোনের বাসায়। হুম। ওর স্বাস্থ্য বোনের বাসাটা ঠিক আপনার টেবিলটা যতটুকু, তার থেকে একটু বড় হইব রুমটা। 7টা মেয়ে এর মধ্যে এর ভিতরে, 7টা মেয়ে। আবার আমরা এখান থেকে বাইরে থেকে 3-4 জন মানুষ গেছি, ওখানে থাকবো কোথায়, দাঁড়ানোর জায়গায় তো হবে না। দাঁড়ানোর জায়গায় নেই। তো আমার হাজবেন্ড আবার কি করছে, একটা মাছ নিয়ে আসছে, এতটুকু একটা মাছ নিয়ে এসছে, কার্পু মাছ, আর কিছু বাজার করে আসছে। ও জানেই যে আমার বোনের বাড়ি কিরকম, যাই ওখানে ওই মাছটা দিছে। মাছটা কাটছে, কাটার পরে যে মাছটা ধোয়া লাগবে, একটা ধোয়া দিয়েই রান্না করছে। ওই খাওয়া যায় নাকি? ওটা কি খাওয়া যায়? তো এই মানুষগুলো যে পরে ওরা বাইরে থেকে খাওয়া খাইয়ে নিয়ে আসছে। খাওয়ার পরে আমার কাছে আবার টাকা আলাদা ছিল। তো আমি তো ওই টাইমে টাকাটা বের করতে পারতেছি না, বা আমার হাজবেন্ডকেও বলতে পারতেছি না যে আমার কাছে টাকা আছে। আমি যদি ওকে টাকার কথা বলি, ও তো পুরোটাই নিয়ে যাবে। আবার আমি তো যেহেতু থাকতেছি, ওর ইয়ার গুলা বুঝতেছি যে ও আমার কাছ থেকে টাকা নিতেছে, কিন্তু আমার এটা তো টাকা পয়সা দিতেছে না। তো যখন আমার প্রেগনেন্ট অবস্থা, আমি তখন 7-8 মাসের বাচ্চা নিয়ে আমি ওদের বাড়িতে গেছি। কারণ ও বাড়ি আর দেখায় না, হুম। বাড়ি দেখায় না। তো আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম যে আপা, ওর বাড়ি কোথায়, ও তো আপনাদের বাড়িতে তুলছে, আমি ওর বাড়িতে যাইতে চাই, আমি তো এই বাড়িতে আসতে চাই নাই। তো উনি বললো যে ওর বাড়ি, ওর বউ আছে, পোলাপন আছে, তোমার থেকে বড় বড় মেয়ে। আয় হায়! পরে আমি ওখানে কি করব, মানে আসমানে উপরে দাঁড়ায় রয়েছি না মাটিতে পড়ে গেছি, আমি এটা মানে ভাষায় বুঝাইতে পারতেছি না। তা আমার থেকে তখন আমার বয়সের থেকেও ওর মেয়ের বয়স বেশি। তখন আমি চিন্তা করলাম এখন আমি কি করব, আমি এখন কি করব, মানে ওখানে আমার কি করণীয়। পরে অনেকেই বলতেছে যে এখানে কোনো ঝামেলা করলো ওরা ডাইরেক্ট মাইরা বস্তাত করে, এই তিস্তা নদী নাম তো শুনছেনি। তো ছেলের বাড়ি ছিল তিস্তা, রাজারহাট। তো ওখান থেকে পরে যে আমি কি করলাম, এখন আমার তো ওখান থেকে বের হইতে হবে, আমার স্বামী তো যেমন তেমন আগে, আমার বাচ্চা যেমন তেমন, আমার এখানে জীবনটা নিয়ে বাঁচতে হবে। তো আমার সকালবেলা ওইটা আমার শাশুড়ি আবার কি করছে, আমার শ্বশুরের সাথে করে নিয়ে আসছে। আইসা বলতেছে তুই বলে বিয়ে করছিস, তোর তো বউ ঝাঁটা নিয়ে আসবে তোকে মারার জন্য।
তুই যে বিয়ে করছিস, এই কথা বলতেছে। তো আমি যাই ওনাদের পা ধরে কান্নাকাটি করলাম। আমার কথা হচ্ছে আমি শুধু ওদের বাড়িটা দেখবো, দেখার পরে যা মন চায় তাই হোক গা। আমার ওর সাথে সংসার করেও খাওয়ার নিয়ত নাই, বা আমি যে ওর সাথে থাকবো ওই রকম চিন্তা ভাবনা নেই। আমি খালি ওর বাড়িটা দেখে যাবো, কারণ যেহেতু আমার বাচ্চা পেটে। তো আমি যাই হোক ওগুলো সবকিছুই মাথার ভিতরে রাইখা পরে আমার শাশুড়ির পায়ে ধরে আমি বললাম, আপনি অন্য পরিচয় দিয়ে আমাকে নিয়ে যান আপনার বাড়িতে, অন্য যে কোনো পরিচয় দিয়ে আমাকে নিয়ে যান, আমি শুধু আপনার বাড়িটা দেখে আসবো, কার কিছু করবো না তো না। তো আমার শাশুড়িকে এবার এখানে আবার ঘুষ দিতে হয়েছে, ওনাকে কাপড় চোপড় কিনা দিতে হয়েছে, আমার শ্বশুরের কাপড় চোপড় কিনা দিতে হয়েছে। এটাকে ঘুষ দিয়ে তারপরে যাবো ওনাদের বাড়িতে দেওয়া আরে লাগছে। বাহ, আপনারা তাদের মেনে নিতে অসুবিধা, আর আপনাদের দেওয়া জিনিসপত্র পড়তে অসুবিধা নেই। না, কোনো অসুবিধা নেই। ভেরি। যাই হোক, আমি ওখানে গেলাম, যাওয়ার পরে ওনার আমার হাজবেন্ডের আগের ঘরের মেয়ে আসলো। মেয়ে এসে বললো যে, দাদি দাদি এটা কে? কয় এটা আমার বোনের মেয়ে। কয় তোমার বোনের মেয়ে আমরা দেখি নাই, এত ছোট থেকে বড় হইলাম তোমার বোনের মেয়ে দেখলাম না, তো কয়জনক চিনিস তুই, কয়জনক? মানে আমার শাশুড়ি একটু জারি মেরে রেখে দেয় দিল। রাতে 10:30 বাজে আমার হাজবেন্ড এসে দরজা এমনি করে টোকাইতেছে, দরজা খুলতে বলতেছে। তো আমার এক রুমের ভিতরে রাখছে, আমার জালের ঘর। সবাই বলল এটা কিন্তু ডাকাত ফ্যামিলি, অন্য কোনো গ্রামের মেয়ে এসে কোনোদিনও কইরা খাইতে পারেনি, এরা ডাকাত ফ্যামিলি। তো আমি ওই কথাগুলো শোনার পরে আরো আমার ভয় ভয় লেগে করতেছে। যাবে, স্বাভাবিক। তো ওই রাতটা কোনো মতো ওখানে কাটাইলাম। তো রাতের বেলা আসলো, কয় মা ও কিছু খাইছে? কয় না কিছু খায়নি। আমি আমার খাওয়া দাওয়া শেষ, আমি 3 দিন যা মানে বোঝার তো শুধু বোঝা পানির, হয়ে গেছে। হ্যাঁ পানি, শুধু পানির উপরে চলতেছি। তো আমার শাশুড়ি আবার ভাত নিয়ে এসে দিছে, আমার ওগুলো কোনো পেটের ভিতরে যাইতেছে না। আমি কইছি আমি খাবো না, আমি সকালবেলায় চলে যাবো। তা ও আবার আর রাতের বেলা এসে কইতেছে তুমি কোথায় যাবে, তুমি কোথাও কোথাও যাইতে পারবা না। তা আমি কইতেছি দেখো, আমার বাবা মার বাড়িতে সয় সম্পত্তি আছে, আমার আবার একটু টেকনিক্যাল খাটাইতে হইছে কিসের জন্য, আমার ওখান থেকে বের হইতে হইব, ওরা বের আসতে দিব না আমাকে। ওদের অন্য একটা প্রোগ্রাম ছিল, মানে হয়তো মেডিটেটে ফেলবে। হ্যাঁ এরকম একটা কিছু ছিল। হুম। তো পরে আমি কি করছি, আমি আস্তে করে ওকে বুঝাইলাম যে দেখো আমার বাবা মার বাড়িতে সয় সম্পত্তি অনেক আছে, হুম। তাহলে তুমি এক কাজ করো, আমাকে নিয়ে গেলে তোমাকে আমি একটা ব্যবসা ধরাই দিই। ও আমাকে আস্তে করে ওই যে লোকগুলো ছিল আমি বললাম কি আপনারা চলে যান, কারণ আমার জন্য আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। ওনাদেরকে পাঠাই দিলাম, দেওয়ার পরে ওকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। আমাদের বাড়িতে ও আবার রাস্তা দিয়ে কয়ে গেছে যে তুই কোনোদিন যদি এই কথা যদি এখানে কি হয়েছে না হয়েছে এগুলো যদি কোনোদিন যায় তোর বাপ মার কাছে বলো, তাহলে তোর সমস্যা আরো বেশি বলবো, কমবো হুম। না। তো পরে যে আমি আসলাম, আসার পরে আমি কাউকে কিছু কথা বলিনি, শুধু আমার নানা ভাইরে বলছি কি নানা ভাই আমার এই ঘটনা। নানা ভাই এরকম একটা, এই যে বাজ যে কাটে কুড়াল, ওই কুড়াল দিয়ে ওরে মারতে গেছিল। ওই নানা ভাই ফার্স্ট, ওই নানা ভাইয়েরই জানা ছিল, নানা ভাই কারো কাছে কিছু বলেনি। আমার খুব কষ্টের কথা যদি হইতো আমি যে একটু হলে শেয়ার করলে আমি ওই নানা ভাইয়ের কাছে যা বলতাম, কিন্তু কারণ আমি জানতাম উনি কথাটা পেটের ভিতরে রাখতে পারতো। কিন্তু লোকটা তো পাগল, তার তো কিছু করারও ক্ষমতা ছিল না। তার কোনো কিছু করার ক্ষমতা ছিল কিনা আমি ওই টাইমে ওগুলো আমার মাথায় আসেনি। আন্ডারস্টুড। আমার কথা হয়েছে আমার বাচ্চা, আমার এখন বাচ্চার বাড়িটা দেখে আসছি, যাতে আমার বাচ্চা কোনোদিন বলতে পারে না যে আমার বাবার বাড়িটা কোথায়। আমি যদি তখন না দেখাতে পারি তখন আমি নিজের কাছে ছোট হব। তো যাই হোক, আমি ওখান থেকে আমি ওর সাথে চিন্তা ভাবনা নাই সংসারে। তো ওকে যে ওই পাঠিয়ে দিল আমার নানা ভাই। তারপরে যে আমি আবার ঢাকায় আসলাম, আবার কিভাবে কিভাবে আমার সাথে যোগাযোগ করে আমি বললাম থাক, বাচ্চার মা যখন হয়ে গেছি এখন কিভাবে ওকে ফেলাই দিব। এভাবে করে 2-3 বছর এরকম করে সংসার। ও আসে, আমার টাকা নেয়, আবার চলে যায়। আবার 5-6 মাসে রুম ভাড়া বাঁধাইবো। আমি যে জায়গায় একদিনের রুম ভাড়া বাঁধাই না, সে জায়গায় ও 3 মাসে 4 মাসের রুম ভাড়া বাঁধাইতো। বাড়িওয়ালা আমাকে কথা বলে দিত না, চান্স দিত না আমাকে কথা বলার। এরকম করে জায়গা জায়গা থেকে রুম ছেড়ে ছেড়ে এখন বাধ্যতামূলক আমার চলে যাওয়ার লাগে। কি করা লাগবে? এরকম করে যাইতে যাইতে লাস্ট পর্যায়ে যায় আমি কোনাবাড়িতে গেছি, গাজীপুর কোনাবাড়ি, আপনি হয়তো নাম শুনছেন। ওখানে গেছি, ওখানে যায় আমার ছোট খালারে, ওই মেজো খালারে একটা মেজো খালা আছে ওখানে কোনাবাড়িতে থাকে। তা আমি বললাম খালা তোমার জামাইয়ের একটা যদি ভ্যান গাড়ি টাড়ি কিছু নিয়ে দাও, ও গাড়ি চালাইবো, আমি চাকরি করবো গার্মেন্টসে। তো পরে যায় ও কি করলো, ওর জামাইরে কয়ে একটা রিক্সা নিয়ে দিল, নতুন রিক্সা। 2-3 মাস আছে ভালোই থাকতেছে, কিন্তু ও রুম ভাড়া দেয় না। আমি ওই যে মানুষের বাড়িতে একটু কাজ করি বা গার্মেন্টসে একটু কাজ করি, ওই টাকা দিয়ে রুম ভাড়া খাওয়া বরং আমার কাছ থেকে যা থাকে ও নিয়ে যায়।
নিয়ে যেতে এরকম তার টাকা কতক্ষণ আর দিয়ে সে থাকবে। কি করে? তার টাকা সব পাঠায় দেয় বাড়িতে। তার বউ বাচ্চা দেখতেছে। হ্যাঁ, মানে তার টাকা তো পাঠাইতেছে, আমার টাকাটাও পাঠাইতেছে। বাহ! যাই হোক, আমি এরকম করে আমি কতক্ষণ চলা যায় একটা মানুষ। আবার আমার এইদিকে আমার বাচ্চার জন্য খরচ পাঠাইতে হয়, আমার নানা বাড়িতে পাঠাইতে হয়, আমার বাবার বাড়িতে। আমার বাপ মারও ভালো না, তো ওদেরও আমি এর কিছু সাথে কিছু ছাড়াছাড়ি দায়িত্ব। হইলো কেমন করে ফাইনালি আপনার? ফাইনালি সারাসারি হলো আমার, মনে করেন যে যখন ওখান থেকে ওই রিস্কাটা চুরি করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার খালার উপরে অত্যাচার উঠে গেল। তারপর পরে যে আমি সবাইকে ডাইকা ওখানে বললাম কি, দেখেন আপনারা আমার খালাকে মাইরা কোনো পারবেন না। আমার খালুরে বললাম, খালু আমার খালারে মারটা না দিয়ে ওই মারটা আমার পিঠে দেন, আমি হজম করে নেই। টাকা আপনাকে 3 মাস সময় নিচ্ছি। 3 মাস সময় নিয়ে টাকা ধরছে জরিমানা 15,000 টাকা। তারপরে নতুন গাড়ি ওরা ধরছে 40,000 টাকা। আমি কই, দেখেন আপনারটাও গেছে আমারটাও গেছে, এখন সবকিছু যাওয়ার পরে ওই যার গাড়ি নিয়ে গেছে সে আঙ্কেলটা আবার অনেক ভালো ছিল, মুরব্বী। ওনাকে যা বললাম, আপনার হাতে পায়ে ধরে আমি 15,000 টাকা আপনাকে দিব, আপনি আমার খালুকে একটু বুঝে, কারণ গাড়িটা তো আপনার নিয়ে গেছে, আপনি যদি অভিযোগ কোনো কিছু না করেন, আপনি যদি আমাকে বিশ্বাস করেন, আমি আপনার টাকাটা দিয়ে যাব। পরে উনি বিশ্বাস করলো যে যাক, আমি আমার গাড়ি গেছে গেছে, তুমি যদি টাকা নাও দাও, তুমি যে বিশ্বাসটা আমাকে দিছো, আমি এই বিশ্বাস অনুযায়ী আমি থাকবো। 3 মাস টাইম নিয়ে আমি আসলাম মহাখালীতে। আসার পরে বাসায় কাজ করলাম, বাসায় কাজ করে তখন 8,000 টাকা করে স্যালারি দেয়। দেওয়ার পরে আমি 20,000 টাকা জোগাড় করে 4 মাসে 20,000 টাকা আন্টি আবার ফোন দিচ্ছি, ফোন দিয়ে আমি বলছি যে আমার তো টাকা জমতেছে না, আমাকে আরেকটা মাস কষ্ট করে সময় দেন। কই দিলাম আমি সময়, আমি জানি তুমি যখন ফোন দিছো তুমি অবশ্যই আমার কাছে আসবে। পরে 4 মাসের বেলা আমি যাই ওখানে ওনার হাতে টাকাটা দিয়ে, পরে উনি বললো তোমার মতো মেয়ে আসলেই ওই রকম কুকুরের কাছে কিসের জন্য বিয়ে হয়েছে জানি না। তখনও আমি কোনো ফ্যামিলির কাছে ওই নানা ভাইতে একটু হলেও ভাঙ্গা কইছি, আমি পুরো ইতিহাসটা ভাঙ্গা করলে তো ওরে মাইরাই ফেলাইতো ওখানে। আমি পরে আর কিছু বলিনি। পরে যাই হোক, বাচ্চা আমার ওখানে নানা বাড়িতে বড় হইতেছে, নানা নানা নানির কাছে বড় হইতেছে। আমার ছোট খালা আবার ওই টাইমে ছাড়াছাড়ি হয়েছে। ছাড়াছাড়ি কি, আমার ওই খালুটা বললাম না ভালো ছিল না, মারামারি করতো, প্রচুর ধরনের মারামারি করতো। ও একদিন নাক মুখ দিয়ে যখন রক্ত বের করে দিচ্ছে, পরে যায় ডিভোর্স দিয়ে আসছে। ওই কথাটা এখন আমার খালা বলে যে তোর বাচ্চার কারণে আমার ডিভোর্স হয়েছে। এখন যখন বলে কথাগুলো আমার অনেক কষ্ট হয় যে আমার বাচ্চার কারণে তার ডিভোর্স হয়েছে। আমি ওদের ফ্যামিলির যদি খাবার না দিতাম, তখন কারো কাছে আমি দাম পাইতাম না। আমার ফ্যামিলির কাছে মোট কথা আমি কোথায় থেকে টাকাটা কামাই করে নিয়ে যায় দিতেছি বা কিভাবে দিতেছি, কেউ দেখে না যে টাকা কেমনে এনে দিচ্ছে। কিভাবে দিতেছি, এই কথাটা কোনো ফ্যামিলির মানুষ কইতেছে না যে তুই কিভাবে টাকাটা কামাই করতেছিস। আমার কষ্ট একটাই, আমি যদি 20,000 30,000 টাকা নিয়ে যা ইচ্ছা মতো ভাঙ্গা ওদের খাওয়াইতেছি, যতক্ষণ সবাই টাকা খুশি। আছে অতক্ষণ আমার দাম আছে, যখন টাকা শেষ আমার কোনো মূল্যায়ন নাই ওখানে। যাই হোক, ওইভাবে আসলাম বোন, এই ঢাকায়। যে আপনার জীবনে এত ঘটনা ঘটলো, যারা দেখতেছে তাদের জন্য যদি বলেন শিক্ষণীয় ঘটনা, কি বলবেন? আমি তাদের জন্য বলবো যে কোনো নারী জানি আমার মতো এদের এরকম কষ্টের ভিতরে না পড়ে। আমি তাদেরকে সতর্ক করতে চাই, এরকম বাবা মা কোনো মেয়ের জীবনে জানি না আসে। আর আমি যে কষ্টগুলো করছি আমার লাইফে এখনো আমি করে যেতেছি। এখনো যে আমার হাজবেন্ড আছে, উনি আমাকে অনেকটাই সাপোর্ট করে। আমি বলবো না যে সাপোর্ট করে না। আমার বিয়ের 1.5 বছর 2 বছর চলতেছে, নেক্সট বিয়ে। আমার বিয়ের কোনো নিয়তই ছিল না, এখানে সামনে আসলে আরো একটু আপনার ইয়া আছে। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম, আসার পরে আমি সৌদি গেলাম, এক লোকের মাধ্যমেই গেলাম। উনি বললো যে তুমি বিদেশ যাও, বিদেশ যেয়ে অনেক টাকা পয়সা কামাই করতে পারবা। বিদেশ গেছি, বিদেশ যে আমি অস্বাভাবিক নির্যাতন হয়েছি ওখানে। মানে মহিলা মোট কথা 3 মাস আমারে ভালো ব্যবহার করছে, কোনো ছেলে দিয়ে নির্যাতন না, শুধু মহিলা নির্যাতন করতো। সকালবেলা পিটাইতো, বিকেলবেলা পিটাইতো, মানে পিটানোর তালে থাকতো। আর বাইরের যে ওয়াল গুলা থাকে আপনি জানেন, বিল্ডিং, ওই বাইরের রাষ্ট্রগুলা যে ওয়াল গুলা যে আছে, প্রত্যেকটা ওয়াল গুলা আমার দিয়ে ধোয়াইতো। আমার পুরো মুখ ঘা দিয়ে ভুয়ে গেছিল গা। আমার এখনো কিন্তু স্কিনটা ভালো হয়নি। পরে যায় ওই প্রতিদিন আমারে বাহিরে রাখতো, বাহিরে দিয়ে কোনোদিন এসির বাতাস কি জিনিস, ওখানে কিন্তু এসি ছাড়া থাকা যায় না। আপনি বাইরে যারা গেছে তাদের কাছে হয়তো শুনছে, এসি ছাড়া ওখানে ফ্যানের বাতাস কোনো কুল দেয় না, যদি আপনি এসি চালান তারপরে যে ঠিক থাকতে পারবেন। যাই হোক, ওখান থেকে 1 বছর আমার কোনো বেতন নাই। ডাইরেক্ট বলে কি ওদের আরবি ভাষায় এন্তা মোর
বিজেপি হলো মানে আমি মরবো, ওরা ময়লার ডাস্টবিনে আমাকে ফেলাই দিব প্যাকেট করে। ও মা, বেতনের কথা বললে এটাই বলবে কোন দেশে এটা? সৌদি আরবে। এই, ও মাই গড, 1 বছর আপনাকে বেতন দেয় না? বেতন প্রত্যেকটা দেয়নি, দিন মহিলারা আপনাদেরকে মারতেছে, খাবার মারতেছে। দিতেছে আমি রোদের এমন একটা টাইম গেছে, আমি ময়লার থেকে খাবার টুকায় টুকায় খাইছি, বিশ্বাস করবেন না। ও আমার মাই, ওই দিনগুলোর কথা মনে আসলে আমার অনেক কষ্ট হয়। লাস্টে যেদিন আমি পলামো, ওইখান আমার মানুষ চিন্তা, তো বলে যে বিদেশে গেলে ভালো হয়, বিদেশে অনেক উন্নতি হয়। তো এই উন্নতি? 3 মাস আমার সাথে একদম মায়ের মতন ব্যবহার করছে, যেমন একটা মা মেয়ের সাথে এইভাবে ব্যবহার করে না। সবকিছু শিখাইছে, পড়াইছে, আমি কাজও করতাম না, আমার কাজে নিখুঁত ছিল। যে কাজটা দেখে তো আমার টার্গেট ছিল, ওই কাজটা আমার নিজের বাড়ি এখন, আমি ওটা যেখানেই আমি কাজ করছি কেউ কাজের ভুল ধরতে পারবো না আমারে। তাইলে ওরা বদলাইলো কেন? পরে যে ওরা ওটা স্বভাবে, ওই মহিলার স্বভাবেই ছিল এটা, যে 2-3 মাস করে ওই মেয়েদেরকে রাখতো, রাইখা এরপরে নির্যাতন শুরু করতো, বেতন দিত না। তো একটা ফিলিপিনি মেয়ে আমার সাথে আরবি ভাষাতে, আমি তো তখন যে আরবি কিছুটা শিখছি, 1 বছর যেহেতু হয়ে গেছে। তো আর আমি ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিছি, দারুসালাম আপনার ট্রেনিং সেন্টার, ওখানে ট্রেনিং দিয়ে গেছি। ওনারা বলছে যে কিভাবে কি আসে বিষয়, আমার ওই মাথার মধ্যে ওই লেখাপড়া না থাকুক, আমার ওইটুক ব্রেন ছিল। তো যাই হোক, ওখান থেকে আমি ট্রেনিং নেওয়ার পরে আমার ওই ফিলিপিনি একটা মেয়ে বলতেছে, যদি তোর জীবনটা বাঁচাইতে চাস, তুই যেভাবে হোক এখানে কাগজ খবর কোনো কিছু নিস না, তুই তোর জীবনটা নিয়ে পলা। ওখান থেকে পলাইলাম। আমি ফিলিপিটার উপরেও কি অত্যাচার করতো? ফিলিপিনি ওর বোনের বাসায় থাকতো, ওর বোনটা খুব ভালো ছিল। ওর বোনটা আসে মাঝে মাঝে বুঝাইতো যে দেখ, কাজের লোকের সাথে এত অত্যাচার করলে ও মরে গেলে পরে তোর ফাঁসি হইব, এগুলোও কইতো। ও মানতো না, ও কারো কথা, ওর হাজবেন্ডের কথা, হাজবেন্ড আলাদা রুমে রাখে, ওর রুমে রাখে না। ওর যখন চাহিদা অনুযায়ী হয় তখন ও বাইরে একটা রুম আছে, বসার রুম একটা বাইরে থাকে, আমি ওখানে চাটা গাওয়া টাওয়া যত কিছু থাকতো ওখানে দিতে যাইতাম। তো ওর চাহিদা হলো ওই রুমে যেত, ওর রুমে কখনো কাউকে জায়গা দিত না। তো যাই হোক, ওখান থেকে আমি পলানোর পরে আমি একজোড়া জুতাও নিয়ে পায়ে যে একজোড়া জুতা থাকবে, আমি জুতাটা নিয়েও বের হইতে পারিনি। আমার কথা হচ্ছে আমাকে যদি ধরে ফেলায়, আমি শুধু মেন গেটের থেকে, আমাকে তো সব বিশ্বাস করতো, খুবই বিশ্বাস করতো। মেন গেটের চাবি, সব গেটের চাবি আমার কাছে। তা গেটও খোলা ছিল, গেট তালা মারা ছিল না। খালি ওরা রাতের বেলা ঘুমাইতে গেলে মেন গেটের চাবিটা তালাটা মারতো, আর কোনো গেটের তালা মারতো না। তো সকালবেলা ওইটা রুটি বানাতো আমার, ওরা আবার চাপটি খায়, ওই যে আটা দিয়ে চাপটি বানায়, আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ওগুলো হাতের মধ্যে ডইলা, ওই অলিভ অয়েল তেল দিয়ে ডইলে আপনার ইয়ে ফ্লাক্স ইয়াতে রাখতে হয়, হটপটে রাখতে হয়। ওরা আবার সকালবেলা ওইটাই নাস্তা করতো। হুম। তা আমি আবার ওইটা বসাই দিছি, দিয়ে আমি ডিম ছিল, আমার নিয়ত হচ্ছে আমি পলাবো, আমার ওই দিন ওই টার্গেট। আমি বারবার যে দেখি ম্যাডাম ঘুমাইছিলেন, আর আমি যে ঘর মুছতেছি ও বারবার যে আমার দেখতেছে, এমনি করে হাত দিয়ে দেখতেছে, মানে ওই টাইমেও ঘুমায় নাই। ওরা কিন্তু সকাল 6টার দিকে যায় ঘুমাইতে। সকাল 6টায় ঘুমায়? হ্যাঁ, সারা রাত বাহিরে আরে কি বাপ, কাজ করে জানি না। ছেলেরা না তিন মেয়েরা? মেয়ে, ছেলেরা সারাদিন বাসায়, সারা রাত বাসায়, কিন্তু মেয়ে 3টা থাকতো না বাসায়। ওনার মেয়ে 2টা, আর উনি ম্যাডাম, এই অথচ 3জন মানুষ। আমরা মনে করি যে সৌদিরা অনেক না, ধর্মীয়, উনি, অনেক মানবিক মানুষ, আপনি সব কথা। জানেনই না, মানে আমি না থাকলে হয়তো বুঝতাম না, আছে ভালো মানুষও আছে এর ভিতরে, আমি সামনে আসতেছি। এর ভিতরে একটু মানে আমি পলাইলাম, মানে পলানোর যা পরে যা শোনা যায় দেখা যায়, এত ধর্মকর্ম সব দেখানো জিনিস ওগুলো। দেখানো জিনিস এগুলা। আমরা তো আমাদের দেশে তো ক্যামেরা আছে, ফট করে একটা কিছু হলে ভিডিও করি, কিন্তু ওই দেশে কোনো ভিডিও নেই। ভিডিও করব, ক্যামেরার ভিতরে ধরা পড়বো, সমস্যা হয়ে যাবো। তো যাই হোক, যারাই করে ওরা লুকায় চোরা, এই প্রকাশ্য যখনই আসে তখনই কিন্তু তাদের উপর সমস্যা হয় বেশি। হুম। যাই হোক, ওই বাসা থেকে আসার পরে আমি পলায় এসে বললাম। আমি পলায় আসার আগে উনি আমার বারবার মানে দেখতেছে আমি গেছি কিনা, আমি কাজ করতেছি কিনা, আমি ফাঁকি দিতেছি ও কিনা, তো আমি বোঝে নাই ঘুমাইতেছি যে আপনি কিনা। একসাথে পালাচ্ছেন। হ্যাঁ, না। হুম। পরে যে উনি দেখলাম কি, যে ঘুমাইছে, আমি নাকের কাছে হাত নিয়ে যা দেখলাম উনি ঘুমাই গেছে। আমি আস্তে করে খালি শুধু আমার ট্রেডিং সেন্টারের কাগজটা নিয়ে, আমার পাসপোর্ট তো আমার দিব না, বা আমার আকামাও তো দিবে না, আমি কি করব? আমার ওইটুক যেটুকু আমার কাছে আছে সম্বল ওইটুক নিয়ে আমার মোবাইলটা পর্যন্ত রেখে দিচ্ছে, যে আমি ফোনে কথা বলবো, আমি বাড়িতে যোগাযোগ করব, করতে পারি না। এই 1 বছর আমি যোগাযোগ করতে পারি না। পরে ওই দিন পলাইছি। ও এর ভিতরে আমাকে আবার বেতন দিছে। আমি একদিন অনেক কান্নাকাটি, যদি তুই বেতন না দেস তাহলে আমি এখান থেকে পলাম, এই কথা যখন কইছি। পরে 2 মাসের বেতন দিচ্ছে। তাও কেমন চালায়, আমার এই যে 2 মাসের বেতন দিচ্ছে 500 টাকা করে, 1000 টাকা আমাকে দিচ্ছে, আর বাকিগুলো সবগুলোই
এখন কি করছে না করছে ওরাই জানে। বেতন চাইলে কইতাছে বকরা, বকরা আর শেষ হয় না। মানে বোকা মানে? মানে সকালবেলা দিবে, তার প্রতিদিন কয় কালকা দিব, তারপরের দিন কইবেন পরের দিন দিব, মানে এরকম করে ডেট বাড়াইতেই থাকে। পরে একদিন যখন আমি বলছি তুই বেতন দিবি না, আমি কাজ করবো না, কাজ বন্ধ করে রাখছি। আমার ওই দিন প্রচুর রাগ উঠছিল, আমি ছুরি নিছি যে মানুষের তো জেল ফাঁস হয়। আমি যখন তোর বাসায় এত কষ্ট করতেছি, আমার বাচ্চা আছে, আমি তোরে কইয়েই দিছি। আমি ওইবার ওই জায়গায় আবার একটা মিথ্যা কথা বলছি কি আমার 3টা বাচ্চা আছে, হুম। আমার কিন্তু বাচ্চা একটা, হুম। কিন্তু আমি ওখানে বলছি 3টা বাচ্চা আছে। স্বাভাবিক জায়েজ আছে, ওদের সাথে মিথ্যা কেন, খুনও জায়েজ আছে। হ্যাঁ। পরে যে উনি আবার কি করছে, ওনার একটা ছেলে আছে, ওই ছেলেটা আমাকে আবার টর্চারিং করতো। মাঝে মাঝে কি করতো, আইসে দাঁড়ায় থাকতো আমাকে, মানে ওর চাহিদা হয়েছে আমাকে কোনো একটা খারাপ কাজ করাইবো আমাকে দিয়ে। ও আইসে একদিন আইসে ম্যাডামরা সবাই বাসা থেকে গেছে গে, ও আইসে পিছন পাশে দাঁড়ায় রয়েছে। আমি আপকে করে দেখে ভয় পেয়ে গেছি, মানে জুব্বা টুব্বা পড়লে তো ওদের দেখলে এমনিই তো ভয় লাগে। ভয় পাইছি আমি, পিছন দিক দিয়ে দেখে আমি কি করছি, এমনি টেবিলটা থেকে ছুরিটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আমার মাথার ভিতরে ওই টাইমে মানে কোনো কিছু কাজ করেনি। লেসন তো হিনা, মানে আমি বলতেছি তুই এখানে কেন, তুই এখানে কেন? কয়, আমি পানি খেতে। পানি তো তোর রুমেও আছে, তোর রুমে ফিল্টার টিল্টার সবকিছুই আছে, তুই এখানে আসছিস কে? তোর মা বাপ বাসায় নেই। আমি এখানে তোর ছুরি মারলো, কিন্তু তুই এখান থেকে যা। পর ভয়ে এক দৌড়ে সিঁড়ি 3 তলায় উঠছে। ওঠার পরে ওর আবার ভাইয়ের বউ থাকতো 4 তলায়। 4 তলার থেকে ওর ভাইয়ের বউ ওই সিঁড়ি দিয়ে যে নামে, রান্নাঘরের সামনেই সিঁড়িটা, আমি জোরে জোরে কথা বলছি, ওর ভাইয়ের বউ শুনছে। শোনার পরে ওরা মানে কারোর উপরে কেউ একটা যে মায়া মহব্বত থাকবো, বা আমাদের বাংলাদেশে যেরকম মা বা মেয়ের একটা টান থাকে, ওদের কোনো কিছুই নেই, ওই সব টান নাই। যাই হোক, ওই মহিলা বেশি একটা ভালো ছিল না। তা যাই, আমি ওখান থেকে পলাইলাম। পলানোর পরে আমি যাবো কোথায়? আমি একটা ভাষাই শিখছি, তারও এই যে মাতার মাতার, খালি ওইটুকুই কইতাম। এখন পরে 3টা ছেলে আমার পিছে লাগছে রাস্তায়? রাস্তার ভিতরে। 3টা ছেলে গাড়ি দিয়ে, আমি যেখানেই যাইতেছে ওখানেই যাইতেছে, যেখানেই যাইতেছে ওখানেই যাইতেছে। ওয়েন রো এনতা, মানে আমাকে, আমি কোথায় যাইতেছি? পরে আমি কইতেছি, আমি বাংলায় কইতেছি, ওরা তো বাংলা বুঝতেছে না। পরে আমি কইতেছি কি আমি এয়ারপোর্টে যাব। আরবিতে বললাম আমি না মাতার রো। তুই মাতারে যাবি, ধরো তোর পাসপোর্ট কই, টিকিট কই, আমার কইতেছে। মানে আমার যে পাসপোর্ট টিকিট লাগে এগুলো আমার মাথার ভিতরে কাজ করতেছে না। আমার কথা হয়েছে, আমি এমন অবস্থা হয়ে গেছি, এক দোকানে যে একটা পানির বোতল চাইছি, পানির বোতলটা দিল, আমি পানিটুকু খাই ওখানে কিছুক্ষণ বসে আবার ঘুরতেছি। পর উফ। লাস্ট পর্যায়ে অজ্ঞান যখন হয়ে গেছি, তখন যে গাড়িতে তুলছে। গাড়িতে তুইলা পরে পুলিশের কাছে জমা দিছে আমাকে। পুলিশের কাছ থেকে এম্বাসিতে পাঠাই দিচ্ছে আমাকে পুলিশেরা। এম্বাসিতে পাঠায় দেওয়ার পরে ওখানে 3 মাস যায়, আমি এমন অবস্থা হয়ে গেছি, আমাকে এই না খাওয়া খাওয়া রাখতে রাখতে কই এই মেয়েটাকে 5 মিনিট পরে নিয়ে আসলে ওর মৃত্যুর সজ্জায় যাওয়া লাগতো। হুম। পরে যায় আমার 15 দিন মেডিকেলে রাখছে। রাখার পরে মানে এমন কোনো মানুষ নেই আমার জন্য কান্নাকাটি করছে না ওখান থেকে। পরে এম্বাসিতে ওই খালি বৈশাই থাকতে হয়। তো ওখান থেকে বাসা বাড়ির কাজে দেয় বা অনেক জায়গায় দিয়ে দেয় বা বাংলাদেশে পাঠায় দেয় না। 4 মাস 5 মাস 1 বছর ধরেও একটা মেয়ে রয়েছে। ও মাই গড। এমনও মেয়ে আছে 2 বছর ধরে থাকতেছে, হুম। পাঠাই না। পরে একদিন কি করলাম, 2টা মেয়ে শুদ্ধে আমরা, আমার আর একটা বান্ধবী আবার বাইরে থাকে, ও আবার বাসা নিয়ে ছোট কাজ করে। তো ওর সাথে পরামর্শ করে ও আগে চলে গেছে পলায়া। পরে দুইজনে আমরা 2টা মেয়ে করে পলাইছি। পলায়া ওখান থেকে ও আবার আমাকে একটা কাজ দিছে। হুম। কাজ দেওয়ার পরে এখানে আবার আমার একটা পরিচিত হয়ে গেছে। আহ ওখানে যে আমি বাবা মা বানাইছি, আবুল কাশেম না, হুম। আমি যতটুকু জানি আর কি ওনার নাম। পরে এক বাঙালির বাসায় কাজে দিছিল, ওখান থেকেই মানে ওনার সাথে আমার পরিচয়। ওনাকে আমি ধর্ম বাপ মা বানাইলাম। বানানোর পরে ওনারা বললো কি তুমি যদি ভালোবাসা কাজ করো আমরা কাজ দিই। হুম। পরে যাই হোক, আমাকে যদি ভালোবাসা কাজ দেয় তাহলে আমি একটু কাজ করি, আমার বাড়িতেও তো টাকা পয়সা লাগবে, আর আমি বাড়িতে যাই বা কি করবো, আমার ফ্যামিলি তো আমাকে মূল্যায়ন দেয় না। হুম। আর আমি ওখানে বাড়ি যদি যাই তাহলে সমস্যা। তো যাই হোক, আমি ওখান থেকে চলে আসলাম। আসার পরে ওই বাসায় কাজে দিল, কাজ করলাম ওখানে 4 বছর, 4.5 বছর। আমি সৌদি আরব থাকছি 5 বছর। তো 1 বছর তো আমার বেতন ওখানেই চলে গেছে। হুম। তো 4.5 বছর কাজ করে আমার মারে 10 লাখ টাকা পাঠাই দিলাম, হুম। মানে প্রতি মাসের টাকা মাসে মাসে পাঠাই দিতেছি। হুম। আমার নানিকেও টাকা দিছি, নানিও কয় কি টাকা নাই শেষ, এই কাজ করছে মানে বিভিন্ন তুলনা। তারপর আমার ছোট কালারে দিলাম, না দেখি আমার মা ছাড়া আর এখানে টাকা রাখার মতো দেখি না যে কেউ আছে। একটা মানুষ মাকে বেশি বিশ্বাস করে,
সেখানে আমি প্রতি মাসে আমার সমস্ত ডকুমেন্ট, সমস্ত কাগজপত্র এখনো রয়েছে। আমি আমার মাকে হাতে গোনা আমি 5 লাখ টাকা পাঠাই, 10 লাখ টাকা, সরি, 10 লাখ টাকা যে পাঠাইছি, যে বিকাশ নম্বরে পাঠাইছি, যে ইয়াতে পাঠাইছি, ওই লোকটারে দিয়ে, যে যারে ধর্ম বাপ বানাইছি, হুম যারে ধর্ম মা বানাইছি, ওই লোকটারে দিয়ে আমি টাকাগুলো পাঠাইতেছি। উনি আবার কি করছে, যাই হোক, ওই টাকাগুলো পাঠানোর পরে আমাকে পুলিশে ধরছে। মার্কেটে গেছি, সেইটা পুলিশে আঁকাবা চাইছে, আমি আঁকাবা দিতে পারিনি, পরে নিয়ে এসে পরে 7 দিনের মাথায় আমার সফর করে দিছে বাংলাদেশে। বাংলাদেশে আসছি, এয়ারপোর্টে আমার আটকাইছে, হুম। কয় আপনি তো রোহিঙ্গা। পরে যখন রোহিঙ্গার কথা বলছে, আমি তখন উম, এই যে যখন এসআই পুলিশ গুলো যখন থাকে ওখানে গেটে, ওরা জিজ্ঞেস করতেছে আপনি তো রোহিঙ্গা, আপনি বাংলাদেশি না। আপনি আমাকে বলবেন আমি কি কারণে রোহিঙ্গা, তো আপনি 1 থেকে 100 পর্যন্ত গোনেন। আমি 100 পর্যন্ত গণবো। আমার রোহিঙ্গার আপনি কি সার্টিফিকেটটা পাইছেন আমাকে এটা দেখাইতে হবে, তারপরে যে আমি 1 থেকে 100 পর্যন্ত। টাকাই রয়েছে। কয় তুমি কি জানো আমি কে? আপনি কে? আপনি একটা আইনের লোক। আমি যদি অন্যায় করি আপনি আমাকে ধরে নিয়ে যেতে পারবেন, হুম। অন্যায় যদি না করি আপনি ধরে নিয়ে যেতে পারবেন না। আমি রোহিঙ্গার কি কার্যক্রম গুলো দেখছেন ওই তো ওটা। রোহিঙ্গারা অনেক অনেক অপরাধ বাংলাদেশে ঘটাচ্ছে, হ্যাঁ, খুবই পরে বাজেভাবে যায়, হ্যাঁ, ঘটাচ্ছে। ও কইলো যে না, ওরা দুইজনে আরেকজনক ডাইকে নিয়ে যাবে, ওনারা কথা বললো যে না, মেয়ে বাঙালি, ওনার সাথে কথাই পারা যাবে না, এই ওনাকে নিয়ে তারপরে বিয়েটা করলেন কেমন করে? পরে যে ওখান থেকে আসলাম, আসার পরে বাংলাদেশে আসার পরে ওর সাথে আমি একটা দোকান দিছি। বাংলাদেশে আসার পরে আমি একটা দোকান দিছি, আমার ভাই ওই দোকানটা চালাইতো। আমার কিসের ভাই দোকান? মুদির দোকান, মানে যে চা পান বেচে আন্ডারস্টুড। বা চাল ডাল, মানে সবকিছু এখানে চলতো। হুম ওখানে একটা দোকান দিলাম গাজীপুরে, হুম গাজীপুর কোনাবাড়িতে আমি একটা দোকান দিলাম। দোকান দেওয়ার পরে ওই আমার ভাই এবার আমার কাছ থেকে, যে এর আগে আমার এই বাচ্চাটা নিয়ে দেখেন কত টানা ছেঁচড়া, মাঝখানে একটু খালি আমি বাড়াবো, এই বাচ্চাটাকে নিয়ে আমার টানা ছেঁচড়া কিরকম। আচ্ছা, আমি যে কাজগুলো করছি, আমি তো টাকা বাইরে কোনো ছেলের কাছে ভাঙ্গি নাই, না। কারো কাছে আমি কোনো জায়গায় টাকা ভাঙি নাই, বা আমার একটা যে চাহিদা আমি একটা ছেলের সাথে 5 মিনিট গল্প করব, ওই হুম টাইমটা ছিল না আমার। হুম। যে আমার নিয়ত হয়েছে আমার বাড়িতে টাকা পাঠাইতে হইব, আমার রাইট বাচ্চা আছে। রাইট। তাহলে আমি যে যে টাকাগুলো পাঠাইলাম আমার বাচ্চার জন্য, তাহলে তোরা যে বাচ্চাটা দেখছোস, আমি যে কামাই করে টাকাটা পাঠাইছি, আমার সাথে জন্য তোর পাঠাই নাই, আমি আমার বাচ্চার জন্য, তোমরা যেন ভালো থাকো এই জন্যই পাঠাইছি। হুম। ওনারা মানে উঠতে বসতে কয় তোর বাচ্চা আমরা ছোটবেলা থেকে পালতেছি, তাহলে আমি যে ছোটবেলা থেকে কামাই করতেছি এই কামাইগুলো কারে দিতেছি, এটা কারে বুঝাবেন বলেন। আমার মা আজও পর্যন্ত বললো না যে তোর এখানে 5,000 টাকা আছে, এই 5,000 টাকা তুই নিয়ে যাস, কোনো সময় এটা বলে না। আমার মায়ের ঘরের ভিতরে এমন কোনো জিনিস নেই আমি বাদ রাখছি, সবকিছু করে দিচ্ছি। বিদেশে থাকা প্রত্যেকটা মানুষের না লাইফের এই একই রকম স্টোরি। তারা বুঝছেন, সবকিছু পাঠাবে এখানে মা বাবা ভাই ব্রাদারের জন্য, এবং তারা দিন শেষে সব টাকা মাইরা দিবে। সব টাকা মেরা দেয়। যাই হোক, ওখানে ওইভাবেই চলে গেল। যাওয়ার পরে ওর সাথে আমার ওইরকম রিলেশন না, ওইরকম কথাও না। হঠাৎ করে আহ ওর সাথে আমি দোকানে টাকা উঠাইতে যাই, মানে আমার বাইরে থেকে যে টাকাগুলো ওই লোকটার কাছে রাখছি, হুম ওই লোকটার টাকাগুলো আমি ওর আবার একটা বিকাশের দোকান ছিল, ওই দোকানের থেকে টাকাগুলো উঠাই। তো একদিন দিদি এরকম টাকা উঠাইতে উঠাইতে হঠাৎ করে ওর বউ আবার সন্দেহ করা পড়ছে। হুম ওদের ভিতরে কি ঝামেলা হয়েছে না হয়েছে, আমি আবার এর ভিতরে কি করছি, ওর সাথে গল্প করতে করতে ও বলছে কি, একটা ফ্লাক্স কেনো, ফ্লাক্স কিনলে চাটা রাখলে ওটা গরম থাকবে, গরম হিট থাকবে। তা আমি বলছি ভাইয়া আমার তো আর কেউ ভালো মানুষ নাই কিনা দেওয়ার জন্য, আপনি যদি আমার সাথে যায় একটু কিনা দিতেন। আমি আর জানি না যে ওর বউ অনেক ডেঞ্জারাস, হুম। এটা আর আমি জানতাম না। তো যাই হোক, মানে তখন উনি বিবাহিত? বিবাহিত, ওনার একটা বাচ্চাও আছে আমার ছেলের সমানই। ওকে। তো যাই হোক, উনার যে ওয়াইফ যে এতটা মানে বিকজ আমি কখনো জানতাম না। আমি সরাসরি এসে বলতেছি ভাই, ওর বউ বসে আছে, ভাই যাবেন? তো বলতেছে কোথায়, ও আর কথা বলতেছে না, ও তো জানে ওর ওয়াইফ কিরকম, ও চুপ করেই রয়েছে। তো পরে পাশে একটা দর্জির দোকান আছে, উনি আমাকে ডাইকে নিয়ে যা বলতেছে কি ভাই, আপনি ওনাকে ডাইকেন না, ওনার বউ খুবই দরজা। তো আমার মাথার ভিতরে ঢুকে গেলো, আমি আস্তে করে চলে গেলাম, ওখানে আর কোনো কথাবার্তা বললাম না। ওনাদের ভিতরে অনেক ঝগড়া বেঁধে হয়েছে, এটা আর আমি জানি না। তো আমি এই জন্যই বলবো দর্শকদের জন্য যে কোনো নারী যেন স্বামীকে এতটা চাপের ভিতরে রাখে না, যে যে চাপগুলো দিলে স্বামী একটা বাইরের রাস্তা ধরে নেয়। আমি এটা সব নারীদেরকে বলবো।
তারপরে এমন একটা পর্যায়ে গেছে, কারণ আপনি মনে করেন যে ওই বউ যে জ্বালা যন্ত্রণাটা করছে এই জন্য আপনার হাজবেন্ড ওটা ছেড়ে আপনাকে বিয়ে করছে। যে ছাড়েও নাই, ওটাও আছে। ও থাকে কোনাবাড়িতে, ওর বড় মুদির দোকান আছে। এই রুমের থেকে ডাবল রুম হবে। যে যাই হোক, ও সবসময় চিন্তা করতো টাকা ওর, এ যে কামাই করতেছে এগুলার কোনো প্রতিদান নাই ওর কাছে। হুম, মানে ও যা কামাই করতেছে ওর টাকাগুলোই ওর ওকে যখন বিয়ে করে আনছে, ওকেই কিন্তু একটা বস্তি বাড়ি থেকে তুলে আনছে। হুম, আর আমি তো তখন স্বাভাবিক একটা জীবনে ফিরে অলরেডি আসছি। সঠিক। একটা জিনিসে আমার নিয়ত ছিল যে আমি কিভাবে আমার ছেলেটাকে মানুষ করব। আর আমি আবার একটা ওয়াদাই করছি যে আমার ছেলে হোক বা মেয়ে হোক আমি হাফেজ বানাবো। আমার টার্গেট একটাই। যাই হোক, ওখানে গেল, যাওয়ার পরে আমি ওকে এর ভিতরে ঝড় ঝামেলা যাই গেল, পরে ওকে নিয়ে আমার একটাই সিদ্ধান্ত, বিয়ে না করলে যখন ও ফোন দিয়ে, আমি ওর সাথে কোনো রিয়াকশনেই যখন নাই, এই বদনাম ছড়াইতেছে, ডাইরেক্ট যা ওকে নিয়ে বিয়ে করলাম। বিয়ে করার পর সংসার করতেছি। এর ভিতরে আমি ওরে একটা কথাই বলছি, আমারও বাচ্চা আছে তোমারও বাচ্চা আছে, আমি কোনো বাচ্চাকে ফেলাই দিব না। সঠিক। কিন্তু তোমার বউ যে মাইন্ড গুলো করছে, তুমি তোমার বউয়ের সাথে কোনোদিনও কথা বলতে পারবে না। হুম। আমার একটাই কথা, যার কারণে আমার আজকে এই ডিসিশনটা, একটা বিবাহিত ছেলেকে আমার বাইসা নিতে হইলো। ওর বউয়ের কারণে কেমনে? ওর বউয়ের কারণে, ওর বউ নির্যাতন করলো দেখেই আমার কার সাথে পুরো, নির্যাতন করছে? ওকে তো যখন কথাগুলো বলে পুরো আমার ফ্যামিলির ঘর জানাজানি হয়ে গেল। আমার আমার ওনার পুরো ফ্যামিলি, হাজবেন্ডের সঙ্গে উনি ঝগড়া করছে, তাতে আপনার এগুলা মানে আমাদের ফ্যামিলির সাথেও ওগুলা কথা বলা বলে দোষ শুরু তো হয়ে গেল। আপনারই, আপনি তো গেছেন কথা বলতে। আমি ওখানে কথা বলতে গেছি, এখন আপনি দোকান দিচ্ছেন, আমি যদি ওখানে যাই আমি টাকা আপনি মাল উঠাই। কিনতে যাইতে পারেন, কিন্তু আপনি তো বলতেই পারেন না যে আপনার আরেকজনের হাজবেন্ডকে যে চলেন আমাকে ফ্যান কিনে দেন। না, ওখানে আমি তো জানতাম না যে ফ্যান না, আমি ওখানে ফ্লাক্স কিনতে গেছিলাম। আমি জানতাম না যে বিষয়টা এইভাবে হইতো। তো আমি এটা যখন জানতাম না আপনি তখন, যে কারো কাছে হেল্প চাইতে পারেন, যে কারো কাছে বলতে পারেন যে আমাকে ভাই এই হেল্পটা করতে পারেন। হ্যাঁ, ফাইন, এইটুকু আপনার অধিকার আছে। এইটুকুই বলা যখন হয়েছে যে, দেখলেন যে ঝামেলা হচ্ছে, আপনাকে নিয়ে ঝামেলা হচ্ছে, তখন আপনি তারা ব্লক করে দেবেন, তার সাথে আর মিশবেন না আর ফিরে। আর ওখানে আর কোনো কথাই নাই। এরপর থেকে ওনার সাথে আমার কোনো যোগাযোগও নাই। উনি যখন তাহলে বিয়ে আমাকে, করলেন কেমনে? শোনেন আমি মাঝখানে যাইতেছি না, মাঝখানে পুরোটা, যাইতে হবে না, আমি কিন্তু এইটা বলেন, যখন আপনি জানলেন আপনার কারণে আর একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হচ্ছে, তখন তো আমি জীবনেও তার সাথে মিশবো না। আমি তো তার সাথে কোনো কথাবার্তা কোনো কিন্তু কিছুই এখন সে নাই। আপনার হাজবেন্ড। কেমন যখন তার যেদিন মানে আপনি যেদিন না নিলে সে তো জোর করে বিয়ে করে নিয়ে না ফেলবে। না না, এখন এর ভিতরে কথা আছে, কথা কি হচ্ছে কথা আছে? কোনটা, যে আমি যে যে কথা বলে গেলাম, ওদের ভিতরে ঝামেলা হলো, এটা নিয়ে সবাই জানাজানি হয়ে গেল। এরপরে ও কি করছে, আমার কিন্তু ওর কাছে ওর নাম্বারও নাই। আমি যে ওর দোকানে এসে কথাটা বলছি, ওর নাম্বারও কিন্তু তখন নাই। আমি যে খালি বিকাশের থেকে টাকাটা উঠায় নিয়ে আসি, এই পর্যন্তই। হ্যাঁ, বুঝছেন? বলেন, তারপর আমি বলতেছি। হ্যাঁ, তারপরে যে যে আমি যে নাম্বারটা, ওর ওর নাম্বার নাই, ও কিভাবে নাম্বার জোগাড় করছে। নাম্বার জোগাড় করলো, আপনারা ফোন করলো, সরি বললো, দেখা করতে চাইলো, আপনি দেখা করলেন না, তারপর আমরা কোনো অনেক, তো দেখাও করিনি, আমরা কোনো দেখাও তারপরে করিনি। ফোনে ফোনে কথা হচ্ছে, না সে না তার না, দুঃখের কথা তখনও বলতেছে। তখনও কোনো দেখা সাক্ষাৎ একদিন না, এক একবারই মাস শেষ। পরে গিয়ে কথা, দুঃখের কথা না, হচ্ছে। আমরা তাহলে হুট করে অলরেডি গিয়ে সে ওর তার সাথে দুঃখের যখন কথা। ঝগড়া হয়েছে, হ্যাঁ, ঝগড়া হওয়ার পরে ওর সাথে তো আর আমার কোনো যোগাযোগ নেই। হয় নাই। ওর সাথে কোনো কথা ঝগড়া নেই। কোর সাথে, কার সাথে হইলো? ওরা হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ যখন ঝগড়া হয়েছে, আপনার তারপরে সাথে আমি কথা এটা হইলো কেমনে? বিষয়টা কথা কখন হইলো, কতদিন পরে? নিম্নপক্ষে 4 মাস 4.5 মাস চার পরে, মাস পরে আপনার ফোন দিল? 4 মাস 4.5 মাস পরে আমার ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি চিনি না, আমি তখন বাড়িতে গেছি, আমি পাসপোর্ট বানাবো, আমি হইলো দুবাইতে। নানার নাটক হয়ে একদিন দুই দিন ফোন দিল, আপনি ধরলেন না, তারপরে কি হইলো? তারপরে যাই হোক, ও আমাকে বললো যে এরকম এরকম। পরে দেখি বিষয়টা আমার পুরো ফ্যামিলি ছড়াই যেতেছে। কিভাবে সরাইলো? মানে আমি ওর সাথে সম্পর্ক করি, ওর বউ আপনার এটা, ফ্যামিলিতে কিভাবে যাবে? আপনার নম্বরই তো পাইলো 4 মাস পরে। আমার পুরো ফ্যামিলি তো ওইখানেই থাকে। মানে আমার ওর বাসাটা যে জায়গায় দোকানটা, ওই জায়গায় আমার পুরো ফ্যামিলি থাকে। আমার ভাই বোন আত্মীয় স্বজন চাচা চাচি সবাই ওখানেই থাকে। আপনার ভাই বোন কোত্থেকে আসলে? এত কোনা ভাই, গল্পের মধ্যে আপনার ভাই বোন না একসাথে চলে ওখানেই পড়ে? থাকে, ওখানেই থাকে। আপনার আপন ভাই? হ্যাঁ, আপন ভাই বোন সবাই ওখানেই থাকে। আমি কিন্তু এটা বলি নাই, শুরুতেই বলি নাই। তো যাই হোক, ওখানে সবাই থাকে। একদিন দুদিন আগে এইভাবে কথা আপনার বলতে আপন বলতে, ভাই বোন থাকতেছে, অথচ আপনাকে একটা লোক তুলে নিয়ে গিয়ে বিয়ে করতেছে, না না না, বিয়ে আমি করতে, এখানে তো মহাখালী থাকছি। এটাই বলতেছে। মহাকালী যখন থাকছেন, যখন আপনাকে তুলে নিল, হসপিটালে নিল, আপনি পালাচ্ছেন, এর মধ্যে একবার আপনার ভাইয়ের কাছে কি আপনার বলার না, দরকার ওরা ছিল? তো আসছে 5 বছর হয়েছে। তখন তখন কই ছিল? তারা তখন বাড়িতে ছিল। আর তখন আপনার ভাই ব্রাদারদের কেন আপনি বলেন না এইসব নির্যাতনের কথা? এইসব নির্যাতন কথা ওরা তো আমার খবরই রাখতেছে না, এসব ওরা নির্যাতন যারা কথা। খবরই রাখতেছে না, তাদের কাছে গিয়ে যখন এই কথাটা জানাজানি হচ্ছে যে আপনার কারণে আরেকটা পরিবারে ঝামেলা হচ্ছে, তখন তাদের ব্যাপারটা অনেক জরুরি হয়ে গেল আপনার কাছে। তাদেরকে, আমার আমার ফ্যামিলি যদি যারা এখনো আপনারা খোঁজই নেয় নাই,
তারা আপনার নিয়ে একটা রিউমার শুনছে আর সেটার জন্য আপনার ওই পোলারেই বিয়ে করতে লাগলো। ওই পোলারে বিয়ে করার কারণ আছে এখানে। বলেন কারণ না থাকলে তো আর আমি বিয়েটা করছি বলেন না। কি কারণ? যখন আমার বিয়েটা হয়েছে কিন্তু তারও কয় মাস আমি যখন বিদেশে চলে যাব, আমি কিন্তু দুবাই পাসপোর্ট টাসপোর্ট সবকিছু বানাইতেছি, ওই টাইমের ঘটনা। এখানে গ্যাপ গেছে 6-7 মাস হয়তো গ্যাপ গেছে। গেল। যাওয়ার পরে আমার ফ্যামিলির আমার ভাই পুলিশে ধরে নিয়ে যাবো ওই জুয়া টুয়া খেলে। তো যাই হোক ওখান থেকে ওর নাম্বারটা আসলো, ওর নাম্বারটা কোথা থেকে নিচ্ছে আমি জানি না। আর আমার হাজবেন্ড যখন নাম্বারটা নিচ্ছে, কেন বিয়ে করলেন সেটা বলেন, কি নম্বর নিছে এটা কোনো ব্যাপার না। বিয়েটা করলাম, আমার ফ্যামিলির যখন এগুলো কথাবার্তা চলতেছে বা আমার পাড়া প্রতিবেশী আমার সবাই এক এক কথাই বলতেছে খারাপ কথা। কি খারাপ কথা? যে তুই অমুকের বইয়ের স্বামীরে বিয়ে করতেছিস, এক একজনের মানে ফ্যামিলির কাছে থাকলে তো জানেনি কিরকম কথা আসতে পারে। তো ওইভাবে কথা বলতে বলতে আমার একটা ভিতরের মধ্যে টিক দিয়ে গেলো যে আমি তার সাথে কথা বলি না, তার সাথে আমার যোগাযোগ নাই, কোনো কিছুই নাই। তো হঠাৎ করে সে আবার একদিন একটা মেসেজ দিছে যে আপনি কোথায় যান না যান আমি দেখতেছি। এর ভিতরে এই কথাটা একটা বলতে পুরুষ হচ্ছে। চেষ্টা করতেই পারে, তার তো আরেকটা যাই হোক আমার বোন একটু হইলে দোষ ইচ্ছে না করতেই থাকলে পারে। তো আর বিয়েটা তাইলে হচ্ছে না। এক্স্যাক্টলি আমার হ্যাঁ, পয়েন্ট এই জায়গায়, যখন আপনার এত নিজের মনের কাছে সম্মান, এত নিজের মনের কাছে জিদ যে ওই মহিলার আপনি সব জানেন, জানার পরেও আবার ওই মহিলার স্বামীরই আপনার বিয়ে করা লাগলো, আবার বিয়ে করার শর্তই এটা দেয়া লাগলো যে ওই আগের বউয়ের সাথে কথা বলতে পারবেন না, তাহলে দোষ আপনি ওই মহিলার কই দেন যে ওই মহিলা খারাপ? বরং তো ঠিকই দোষ, ওই মহিলা তার হাজবেন্ডকে জানে যে আরেকজনের সাথে কথা বলে বিয়ে করে ফেলতে পারে, এই জন্য সে তার হাজবেন্ডকে টাইম দিয়ে রাখছে। চার দিয়ে রাখছে। যাই হোক সেটা তাদের ভিতরে থাকা দরকার দরকার না। কিন্তু সে তো তাহলে তার বউ সঠিক ছিল, এবং যখন ছাড়া পাইছে তারপরেই কি আপনার বিয়ে করে ফেলাইছে আরেক জায়গায়। শোনেন, তাহলে আপনি খারাপ কেমনে বললেন যে এই কথাটা না কেমনে বলেন যে এখানে যে জোর করে রাখার চেষ্টা করবেন না? না এখানে ভুল আছে কোনটা, যখন বলেন। আমি কথা বলতেছি না আমি ওরে সরাসরি বলছি যে দেখেন বোন, এর আমার ভিতরে কথা কিন্তু ক্লিয়ার বোন, আপনি কথা বলতেছেন না, আপনি দেখা করতে চান না, আপনি মিশতে চান না, সব ঠিক আছে, ঠিক আছে। আপনার কেউ জোর করে বিয়ে করেনি কিন্তু। না 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 আমার কেউ জোর করে বিয়ে করে তাহলে নাই। আমরা নিজের ইচ্ছায় যা দুজনে বিয়ে করছি। এক্স্যাক্টলি, তার আমি মানে নিজের ইচ্ছায় যা তার বিয়ে মানে করছি। দোষটা আপনার ভয়াবহ ভাবে ছিল এবং আপনার বলার ইন্টেনশন খারাপ ছিল। হ্যাঁ, তো যে আমি আমি যখন আমাকে যখন এয়ারপোর্টে রাইখা দিতে গেছে, তো আমি তখন আমাকে তখনও বিয়ার কোনো নিয়ত নাই। যখন নাকি এই কথাগুলো যখন আমার পুরো ফ্যামিলি আমার বাড়ি অব্দি পর্যন্ত গেল, তখন যে আমি এইটাকে আপনি ডিসিশন জাস্টিফাই নিলাম। করতে পারবেন না, এই না ব্যাপারটা আপনি এখানে খুবই ভুল আমার করছেন। এখানে ভুল আছে, এখানে আমার ভুল আছে দেখা ভুল যে না, এটা অপরাধ। আপনি রীতিমতো আরেকটা পরিবার ভেঙে বিয়ে করছেন। একটা পরিবার, আমি একটা কথাই বলছি আমার শ্বশুর আপনার শাশুড়ির কেউ অনুমতি। পিস্তল ধরে নাই যে বিয়ে না করলে মেরে ফেলাবো। না 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 আপনি আরেকটা এখানে পরিবারের মধ্যে ঢুকছেন, আরেকটা পরিবারকে ভেঙে তারপরে বিয়ে করছেন কিন্তু বোন, এটা হ্যাঁ খুব এটা অপরাধ ঠিক আছে, করছেন। আমি এটা করছি একটা আমার মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করছেন আপনি। আমি অপরাধটা আগে আমার কথাটা শুনেন, বলেন। শুনলে তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি হয়েছে, হয়তো আমি আপনার দিকে বুঝার অনেক চেষ্টা কিছু হয়েছে, করতেছিলাম। আপনার মা বাবা ঝগড়াঝাটি হয়েছে, শালিশ হয়েছে, যা ইচ্ছা হোক, এটা কিন্তু কথা না। শালিশ হয়েছে আপনার বোন তো হয়েছে, তাই তো? আপনি তার সাথে শোন নাই, আপনি তার সাথে গিয়ে কিছু করেন নাই, ক্লিয়ার। আপনি নিজের কাছে জানেন যে কি হয়েছে, আপনি দেশ বিদেশ ঘুরে আসা লোক, আপনি এত কিছু পার করে আসা লোক। একজন মানুষ কথা বলতেছে 10টা, আমি আরেকজনের সংসার ভেঙে নিজের বিয়ে করে ফেলবো, ব্যাপারটা এত আচ্ছা সোজা? আচ্ছা, আপনি যেটা বলতেছেন কথা ঠিক বলেন। আছে, আপনার কথা ঠিক আছে যে আপনি আমার দোষটা দেখতেছেন আমি আপনার যেখানে। দোষ দেখতেছি না, আমি বাস্তবতার কথা বলতেছি হ্যাঁ যে ওই এটা ঠিক আছে, আপনি বাস্তবতার কথাটা যখন বলতেছেন, আমি আমি তো ওকে, ওর ছিটা ফোটাও আমার কাছে নাই, আমার ছিটা ফোটাও ওর কাছে নাই, আমি কথা বলতেছি না সবই ঠিক আছে। হঠাৎ করে আপনি যখন বলবেন আমার স্বামীকে নিয়ে পলাই গেছে, আমার স্বামীকে নিয়ে নির্যাতন করতেছে, আমার স্বামীকে নিয়ে জোর জবরদস্তি যখন বিয়ে শাদী আমি করতেছে, এলাকায় ছেড়ে আমার দিব যদি এলাকা এত তো কথা। ছাইড়েই দিলাম, তারপরে এই ধরনের কথাগুলো যখন আসছে যদি তখন এলাকা ছাইড়ে দিই, যদি আমি ফোন চেঞ্জ করি, তাহলে পাবে ডাকে এমনি ওই কোরাল বস্তির থেকে আমি চলে গেলাম গাজীপুর, আমি চলে গেলাম নরসিংদী, ভাই পাবে ডাকে এমনি একটা লোক। পাবে না তো, কথাগুলো তো এইভাবেই হয়েছে, কথাগুলো তো এইভাবেই হয়েছে। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি ঘটনা। বুঝছেন, আমি যখন ফোন চেঞ্জ করছি, আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলিরা তো আমার সাথে যোগাযোগ করতেছে, এক আপনি কথায় বিয়ে আমার করছেন ফ্যামিলি। এই নিয়ে কিন্তু আমার আপত্তি না বোন, এটাতে কিন্তু আপনি এই জিনিসটা বোঝেন। আপনি একটু আগে বললেন যে মানুষদেরকে বলতেছে যারা বউরা এমন ভাবে টাইট দিয়ে রাখবেন না যাতে তার হাজবেন্ড অন্যদিকে খোঁজে, জি এবং আমি এই কথাটার প্রতিবাদ করতেছি। কেন প্রতিবাদ করতেছি? কারণ পুরো ঘটনাটা শুনে আমার মনে হচ্ছে যে এই যে একটা ভুল আপনি করলেন যে জিদ করে, দূর এত কিছু হচ্ছে তোর জন্য তোরই বিয়ে করে ফেলাম, হ্যাঁ, এই যে এটাই আমার আমার এইটাই একটা ইয়ে ছিল। এই যে ভুলটা জি করলেন না, এই ভুলটা করলেন। এই ওই মহিলাটা জানতো যে এরকম ঘটনা ঘটবে, এই জন্য তার হাজবেন্ডকে সে শক্ত করে রাখতো। আন্ডারস্টুড, জি বুঝতে পারলেন জি ব্যাপারটা? জি। এবং আমি ওই কথাটার প্রতিবাদ করছি। এরপরে দেখেন আমি যখন ওর সাথে
বিয়ে হয়ে যাওয়ার পরে সংসার করতেছি আমি। ও আইসা আমার সাথে কথা বললো। আমরা সবাই যখন সিরিয়ালি হইলাম, আমি ওরা একটা কথাই বুঝাইলাম যে দেখো, ওই বিয়ে বউয়ের যখন সাথে হয়ে কথা গেছে, কইতে পারবে না? না, আমি ওর বউ যখন আসলো আমার বাসায়, বিয়েটা সবকিছু জানাজানি হয়ে গেল, পরানো আসলো, আমি বললাম বোন দেখো, এখন বিয়ে হয়ে গেছে, পুতুল খেলা না এটা, তোমার দোষ থাক বা আমার দোষ এক থাক, বউ দুইজনেই, থাকা অবস্থায় তার এক বিয়ে বাংলাদেশে জায়েজই নেই। না, দুইজনে যখন ওইটাকে ডিভোর্স বিয়েটা, দিতে হবে, তারপর আপনার বিয়ে জায়েজ। তার আগ পর্যন্ত কিন্তু আপনার বিয়ে কাগজে কলমে জায়েজ না, আইনে নিষিদ্ধ। যে যদি আপনি মিলেমিশে থাকেন, আপনার কি ওই বউকে ডিভোর্স দিছে সে? না 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 তাহলে আপনি divorce তার বউই না এখনো। না, আপনি তার সাথে থাকতে পারেন, ঘুমাইতে পারেন, এটা অবৈধ। আমি জেনে বুঝে বলতেছি কথাটা। যে এখন মানে শোনেন, পরে যখন আপনি ওর তার বউ স্ত্রী না আসলো, কিন্তু আর এখনো। যে এখন পরে তাহলে ভাই একটা কথা বলতে হয়, যখন এই যে চারটা পাঁচটা বউ থাকে, না, থাকতে পারবে না তো। এটা চারটা তো পাঁচটা মুখের কথা। চারটা পাঁচটা যখন বউ থাকে, ইম্পসিবল, এটা আইনে নাই। যদি তার বউ 300 টাকার স্ট্যাম্পে লিখিত দেয় যে আমি মিস্টার না, অমুকের, ওনাদের বিয়ে হয়েছে ওই আমাদের যেরকম মুন্সি ডাক দিয়ে বিয়ে হয়েছে, ওনাদেরও বিয়ে কিন্তু এইভাবেই হয়েছে। পরে রেজিস্ট্রেশন করে নিতে হবে, কাজে রেজিস্ট্রেশন করে, নাহলে তার ছেলে তার সম্পত্তি পাবে না তো। হ্যাঁ, ওইভাবেই বিয়ে হয়েছে, ওনাদের কোনো কাগজ কলমে, আমার যেরকম কাগজ কলমে লিখিত হয়েছে। কমপ্লিটলি নিশ্চিত যে থাকেন আছে, আপনি হয়তো জানেন না, আপনি খুঁজে দেখেন আজকের পরে, না, আপনি ঠিক পাবেন। আছে, আপনার কথা ঠিক আছে, নিশ্চয়ই আপনার কথা যুক্তি আছে দেখে আপনি কথাটা বলছেন। অবশ্যই। তো পরে যাই হোক, ওর বউ আসলো, আমি ওর বউরে একটা কথাই বুঝাইলাম যে দেখো, বিয়ে যখন হয়ে গেছে, তোমারও ভুল আছে আমারও ভুল আছে, তুমি যদি আমাকে গালাগালি গুলা, তুমি যদি আমার ফ্যামিলিকে যদি না জানাইতো, ও তাহলে কোনো মানে কিছু গালাগালি হইতো না। মানে কেউ একজন আরেকজনের ফ্যামিলিতে ঢোকার চেষ্টা করতেছে, আমি তার থামাবো না, গালাগালি করবো না না? না না না, আমি এর তাকে বলবো আগে "আচ্ছা, আমি তো এখানে এর ভিতরেই নাই। আপনি যদি এর ভিতরে না থাকেন, আপনি যদি ইচ্ছা মতো আপনার যা খুশি তাই বলে, যা আমি খারাপ, আমি অমুক জায়গায় খারাপ করে করছে, আমি একটা কথাই বলছি এই যে দুনিয়ার আপনি মানুষ কে প্রমাণ কারে দেখান, ভালো কথা কয় আমারে কোন? বুঝছেন? মাফ করবেন, শোনেন, কিন্তু আল্লাহর নবীরে নিয়েও একটা মানুষ কথা, খারাপ কথা একটা কয়। কথা দেখেন যে আপনি যখন, আপনারও ভিতরে কিন্তু শরীরের ভিতরে রক্ত মাংস আছে, অবশ্যই। অবশ্যই আছে অবশ্যই। কিনা? আপনি জিদ করে কিন্তু একটা খুনও করে আসছেন, খুন করে আসার পরে কি হইতেছে আপনি কিন্তু ওইটা ভাবতেছেন না, আগে খুনটা করছেন। না না, মানে আমি ভাবতেছি। না, আপনি ভাবতেছেন এটা, এটা কিন্তু সমাজে অহরহ ঘটতেছে। হুম। আজকে যদি ও যদি এই কথাগুলো না বলতো, আজকে আমার এই জিদটা হইতো না, এই জিদটা মানুষ হওয়ার রাগের কারণ। মাথায় খুন করে এখন না, যাই রাগের হোক, মাথায় অপরাধ আমি করে না। কোনো সময় ওকে বলি নাই, ওর ফ্যামিলি থেকে আমাকে মাইনা নিছে, কিন্তু ও যে বিয়ে করছে, ও যে প্রথম বিয়েটা করছে, এখনো পর্যন্ত ওর বাবা মা মাইনা নেয় নাই, এখনো এরপর পর্যন্ত ওর আবার বাবা। আরেকটা বিয়ে করল। আপনি এটা জানতেন যে ওই বিয়ে করার আগে, ওর সাথে বিয়ে করার আগে যে ওর বউরে মানে নাই? না, ওর বাবা মা বলছে এটা। আমি কি প্রশ্ন করছি, আপনি কি ওনার সাথে বিয়ে করার আগে নিশ্চয়ই কথা হয়েছে আপনাদের, হুট করে তার বিয়ে করেন নাই? না 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 যখন কথাবার্তা হয়েছে তখন কি আপনি জানতেন যে ওর আগের বউকে বাড়ি থেকে মানে নেই? না, এটা ওর বাবা মা বলছে, ও আগে থেকে যেমনে বলে নাই। ও বলুক, হ্যাঁ, ওর খালা বলুক, কিন্তু আপনি আপনার জামের সাথে বিয়ে করার আগে আগে আমি জানতেন এগুলা কিনা জানি নাই, যে পরে মানবে? পরবর্তী আমি এগুলা আপনার জানছি। চোখ কিন্তু সেটা বলেন, আমি নিশ্চিত না আপনিও না সেটা না, সত্যি জানতেন। কথা যেটা, আমি, জানতেনই না যে ওর বউরে মানেই না না। না না, আমি যখন যেদিন আমার শাশুড়ির সাথে কথা বলছি, সেদিন যে আমাকে বললো যে এরকম এরকম, ওরা ও আমার কোনো আপনার সময় শাশুড়ি কি মানে। আপনার খুব আদর যত্ন করে উঠেছে? হ্যাঁ, আমার শ্বশুর আমার সাথে এখনো মাঝে মাঝে আসে, আমার বাসায় আসে। ওই তিন- বাসায় যায় না, ওদের না বাসায় না যায়? না, ওই 13 বছরের ওদের বিয়ের সম্পর্কে ও শ্বশুরও ও কোনোদিনও নিয়ে যেতে পারেনি। আল্লাহর আচ্ছা। মতে আমার কাছে আসছে। ওকে বোন, আসেন শেষ করে, আপনার সাথে আমি অনেক ঝগড়া করলাম। না 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 না, অধিক আপনি কথা এটা বলছেন। আপনার যুক্তি আছে দেখে আপনি করছেন, আমার ভুল আছে, আমি স্বীকার করি যে আমার ভুল নাই, এবং এখানে আমার ভুল জিদে যে আছে। কত হ্যাঁ, খারাপ কিছু জিদ হইতে যে পারে, খারাপ একটা জিনিস, আমি এখন বুঝি এই জিনিসগুলা, আমি বিয়ের খুব পরে খারাপ। যে আমি খুব একটা কোনোদিনই খারাপ উনি জিনিস। ওনার আগের বউটা ছাড়তে পারবে না, বাচ্চারা ছাড়তে পারবে না, আপনার না, যদি থাকে আমি সে ওর বলবে। বাচ্চাকে কোনোদিনও সাথে বলি না, আমি ওর বাচ্চা, আমি বাইরে গেছি, আমি যে দুবাই এর মাঝখানে ওকে বিয়ে করার পরে আমি একটা সিদ্ধান্ত নিছি যে আমি বিয়ে হয়েছে হয়েছে, আমি ডিভোর্স দিব, ঠিক আছে? আমি এই নিয়ত করে আমি চলে গেছি, ওর জীবন থেকে আস্তে আস্তে আমি পার হয়ে আসবো, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে ঘটনাটা দেখেন উনি বাড়াইছে, উনিই আমার বাড়াইছে, একটু সঠিক। একটু, আপনার একটু দোষ, আমার কিন্তু একটু বাড়াইছে উনি। দোষ, উনিই বাড়াইছে বাড়াইছে। উনি। আন্ডারস্টুড। আমি খারাপ, আমি অমুক জায়গায় খারাপ, আমি একটা বুঝছি, কথাই বলছি, তুই সিচুয়েশন আমার একটা বুঝছি। প্রমাণ দে। আমি যদি বুঝছি। খারাপ হয়ে থাকি আমাকে একটা প্রমাণ দে। ও একটা প্রমাণ দিতে পারেনি। আমি মুখের প্রত্যেকটা কথা। কথা, উনি যখন গালাগালি গুলো করতো, মুখের ভাষা বিচ্ছিরি ভাবে গালাগালি গুলো করতো, তখন যে লাশ পর্যায়ে যা, আমি কি করতাম, আমার একটা শরীরের ভিতরে জিদ ধরে গেলো, আমার এমনও কথা হয়েছে, তুই কেমন মহিলা, তুই বিয়ে করলি, তুই স্বামী, তুই বিদেশ গেলি কেন? এরপরে যায় আমি আমার শাশুড়ি মারা গেল, আমার শাশুড়ি মৃত্যুর টাকা পাঠাইলাম, ও যে এত বড় একটা দোকান, ও যে, ওর তো একটু হলেও অবদান আছে, আছে না? ওখান থেকে ও 1,000 টাকা, 1,000 টাকা একটা টাকা খরচ করে নেয়, চলতেছে, চলবে। যদি কেউ দেয়ার যে লোক থাকে দেবে। বুঝছেন? ওর সবকিছু আছে আর আমার অথচ কিছুই নাই। আপনি আমি কেন, দুবাই থেকে আপনি পাঁচ কেন, হাজার টাকা পাঠালাম মৃত আপনি কি করেন নাই?
আপনি টাকা দিয়ে তারে কিনতে চাইছেন, বুলাইতে চাইছেন। না 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 না, হ্যাঁ, এখানে তো আমাদের বিয়ে হয়ে গেছে, যাই হোক, তার বুঝছেন? মা তার মা মরে যাচ্ছে, মা মরে গেছে, তার দাফন কাফন সন্তান করবে না, দুবাই থেকে ছেলের বউ টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে আমি ইয়ে হবে। বই এর মধ্যে ভেজাল আছে, এটা এটা হইতে পারে না। আমার মা মরে যাবে, আল্লাহ মাফ ও করুন, এবং ওইখানে আমি তার এখন মনে জানাজা করেন করাইতে যে পারবো না, ও আমার বউয়ের কাছে টাকা আমার চাবো। আন্ডারে থাকতেছে, এখন ওর বউ কোনো কথাই শুনতেছে না ওর, যেহেতু আমার ওখানে টাকাটা আমার তার পাঠাইতে তো নিজের তো হইতেছে। দোকান আছে, তার তো কাম আছে, কি একটা ছেলে মানুষ রিক্সা চালাইতে পারে? দোকান ওর নামে করে নিছে, বউয়ের নামে করে আরে নিছে। ভাই, একটা ছেলে মানুষ রিক্সা চালাইতে পারে, কিছু না বললে দিন মজুরি করতে পারে, আর বউয়ের কাছে হাত পাইতে টাকা নিয়ে আমি না আমার না মার না, হাত জানাজা পাইতে ও করবো? টাকা নেয় নাই, ওর হাতে আমি টাকাটা দেই নাই, মানে এটা হচ্ছে আপনি মিথ্যা বললেন যে কথা। ও 1 টাকা খরচ করে নাই, দেয় নাই, সেটা তো আপনি বললেন 1,000 টাকা খরচ করে নাই, দেয় নাই, যদি না না, তাই এর হয়। কথা বলি নাই, এর কথা বলি নাই, ওর বউয়ের কথা বলছি আমি, এর কথা বলি নাই, হুম, এটা হচ্ছে মিথ্যা কথা। যে ওর বউর যে এতগুলা এত কিছু ওর যে ছাইরা থিয়ে আসলো, এই দোকানটা এত বড় একটা দোকান, ওর বউ গেছে, ও গেছে, বোন, যাওয়ার খোদা পরে হাফেজ। যাই হোক